সবাইকে আজকে এই বার্ষিক সাধারণ সভায় স্বাগত জানাচ্ছি। আমরা মিটিং শুরু করব। আমাদের এই দিশার 27তম বার্ষিক সাধারণ সভায় আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। আমাদের সাধারণ পরিষদে 22 জন সদস্য, সৌভাগ্যক্রমে 22 জনই আজকে এখানে উপস্থিত আছেন। আজকের মিটিংয়ে আমাদের কমিটির সদস্য বৃন্দ ছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন, আমরা একটু পরে পরিচয় করব। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উপপরিচালক জনাব মোহাম্মদ কামাল হোসেন, উনি পর্যবেক্ষক হিসেবে আছেন এখানে। এবং এখানে এখনো এসে পৌঁছেন নাই সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা আসবেন, যেহেতু আজকে আমাদের এখানে কমিটি তৈরি হবে 3 বছরের জন্য। তো সেটা আমাদের একটা কমপ্লায়েন্সের ব্যাপার আছে যে সমাজসেবা অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিতিতে এটা করার জন্য বলা আছে। আর এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র কর্মকর্তা বৃন্দ, পরিচালক মহোদয় থেকে শুরু করে আমাদের যারা ফাইন্যান্স, প্রোগ্রাম, অডিট, মনিটরিং এবং মাঠ পর্যায় থেকে আসছেন আমাদের 4-5 জন জোনাল ম্যানেজার। আমি সবাইকে মিটিং এর শুরুতে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমরা মিটিং শুরু করব। বলে নিচ্ছি আজকের মিটিং এ সভাপতিত্ব করছেন আমাদের দিশার চেয়ারম্যান ডাক্তার মহসিনুদ্দিন আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব জুবায়ের আল মাহমুদ, সেলস এন্ড মার্কেটিং অফিসার, দিশা ট্রেনিং সেন্টার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. আচ্ছা, আমরা এখন মিটিং এর শুরুতেই আমরা একটু পরিচিতি পর্ব আমরা করি। খুব সংক্ষেপে আমরা একটু আমাদের নাম বলবো আর আমাদের বিশেষ পেশা বা কি পদে আছি বিষয়তে এটা বলবো। অন্য কিছু বলার জন্য খুব দ্রুত আমরা একটু করবো আর কি। আমি প্রথমে আমার নাম বলছি, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমি দিশার নির্বাহী পরিচালক হিসেবে, প্রধান নির্বাহী হিসেবে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি সালিমুল হাসান বিক্রি, দেশের সাধারণ কমিটির একজন সদস্য, উপদেষ্টা হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি কামরা জুমাইর দেশের সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আওয়াল হোসেন, দেশের সাধারণ পরিষদ সদস্য আছি। আসসালামু আলাইকুম, কাজী নজরুল ইসলাম, দেশের সাধারণ পরিষদ সদস্য। আসসালামু আলাইকুম, আব্দুল বাশা, দেশের সদস্য। আসসালামু আলাইকুম, আমি কাজী মাসুদ আব্দুল কাদের, দেশের সাধারণ পরিষদের সদস্য এবং সহকারী প্রধান শিক্ষক, বোরগুল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, দেশের সাধারণ পরিষদের সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম, দেশের সাধারণ পরিষদ সদস্য এবং আমি ডেপুটি জেনারেল ম্যানেজার। শুভ সকাল, আমি তপন চন্দ্র দেবনাথ, দেশের সাধারণ পরিষদের একজন সদস্য আর পেশাগত আছি প্রধান শিক্ষক, প্রকৌশল উচ্চ বিদ্যালয়, চান্দিনা কমিটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি দিশার সাধারণ কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য, প্রাক্তন হেডমাস্টার এবং প্রিন্সিপাল ইনস্টিটিউট, মিরপুর সরাইল।
আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা, দিশার সাধারণ পরিষদে এই বছর নতুন অন্তর্ভুক্ত সদস্য একজন, আর আমি বার্ড কুমিল্লায় কর্মরত আছি। নমস্কার সবাইকে, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি এই প্রথম সাধারণ পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলাম। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি অক্সফোর্ডে কাজ করছি বিজনেস সাপোর্ট ডিভিশনে। আসসালামু আলাইকুম, আমি কমান্ডার বশির, অবসরপ্রাপ্ত। বর্তমানে একটা আপনার টেক্সটাইল এবং নিটিং সেক্টরে একটা গ্রুপে কাজ করি, হেড অফ এইচআর অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স হিসাবে। আর দিশার সাথে দীর্ঘদিনের অ্যাটাচমেন্ট, আমি একজন সাধারণ সদস্য হিসেবে আছি। শুভ সকাল, আমি মোহাম্মদ ফারাজ হোসেন, আমি পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা আক্তার, দিশার সাথে দীর্ঘদিন যাবৎ সবচেয়ে মনে হয় আমি পুরাতন। আমি একজন কার্বনিক সাধারণ সভার সদস্য। আসসালামু আলাইকুম, আমি খায়রুল নাহার পলি, দিশার একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি সালমা বেগম, দিশার একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি কবির চৌধুরী, দিশার কমিটির একটা সাধারণ সদস্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার নাম সৈয়দ ওয়ালিউল ইসলাম, আমি দিশার সাধারণ পরিষদের একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম চৌধুরী, আর দিশার সাধারণ পরিষদের একজন সদস্য। নমস্কার, শুভ সকাল। আমি সন্তোষ পাল, আমি দিশার সাধারণ পরিষদের সদস্য, পাশাপাশি এসএসএস নামক একটা এনজিওতে ডিরেক্টর মাইক্রো ফাইন্যান্স হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, উপপরিচালক মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সাথে সাথে দিশার সাধারণ এবং পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বার্ষিক সাধারণ সভা 27। আমি দিশার চেয়ারম্যান হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন পদের কথা উল্লেখ না করে আমি সময় ক্ষেপণ করছি না। আমি এই জন্য শুধুবৃন্দ করছি, অর্থাৎ সবাইকে আমি কভার করার চেষ্টা করছি। ওকে, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে শুক্রবার ছুটির দিন সময় করে এই সভায় এসেছেন। আজকের এই বার্ষিক সাধারণ সভা 27 বিশেষভাবে কয়েকটি কারণে আমার দিক থেকে গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণটি হচ্ছে যে আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আছি। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা করছি। এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, মুক্তিযোদ্ধা পরিবার এবং অগণিত জনগণ যারা এটাকে সমর্থন করেছেন, তাদের প্রতি সম্মান জানাচ্ছি দিশার পক্ষ থেকে। আমাদের এই সভা আজকে আরেকটি গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে যে আপনারা সবাই অবহিত যে সারা বিশ্ব আমরা প্যান্ডেমিকের ভিতর দিয়ে গত 2 বছর অতিবাহিত করেছি। দিশার এক্সপিরিয়েন্স, ক্রাইসিস, এবং সেই ক্রাইসিস থেকে আমরা কিভাবে কোপ করে দিশা কোপ করে মানে এখনো সম্পন্ন হয়নি, সেটা আমরা আজকে জানতে পারবো। আমরা এখানে বিভিন্ন পর্যায়ে যারা আছি, হয়তো সবাই সম্পূর্ণভাবে অবহিত নয়, সেই বিষয়টা আমরা আজকে জানতে পারব। আরেকটি বিশেষ গুরুত্ব আজকের সভায়, এর আগের কোনো সাধারণ সভায় আমাদের রেগুলেটরি অথরিটির প্রতিনিধি থাকতেন না। মিস্টার কামাল, যাকে আমরা পেয়েছি গত কয়েক মাস। উনি আমাদের বিভিন্ন নির্বাহী সভায় উপস্থিত ছিলেন। ওনার পরামর্শগুলি সম্পর্কে আমরা আজকে সাধারণ সদস্য যারা আছেন, মাঠ পর্যায় থেকে আগত আমাদের কর্মচারী বৃন্দ, ওনারা অবহিত হতে পারবেন। এটা আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের সভা। বছর পর পর আমাদের নির্বাহী কমিটি পরিবর্তন হওয়ার সুযোগ আছে, সেটা আজকে সংগঠিত হবে। তো আমরা এবার সর্বপ্রথম দিশার পক্ষ থেকে সভার কাগজপত্র আমাদের কাছে ঢেউ সাথে আগে পৌঁছানো সম্ভব হয়েছে।
আমি একজন দিশার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা বেশ সময় ব্যয়বহুল কাজ, অত্যন্ত নিপুণতার সঙ্গে এই কাজগুলি করতে হয়। অনেক বড় বড় সভায় আমরা দেখেছি এই কাগজের মিটিংয়ের সময় দেওয়া হয়, কিন্তু এবার সাকসেসফুলি পাঠানো সম্ভব হয়েছে। আমি এক্সিকিউটিভ কমিটির এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানাই, ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। এবং এতে সম্ভবত আমাদের যদি আমরা একটু দেখে আসার সুযোগ হয়, আজকের সভায় যে ডিসকাশন হবে, যে বিশ্লেষণ ধর্মী আলোচনা হবে, তাতে হয়তো আমাদের সময় কিছুটা কম লাগতে পারে। যে সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে, শুধুমাত্র সেই প্রশ্নগুলিকেই আমরা সম্ভবত বেশি যদি আলোচনায় আনি, তাহলে সবার জন্য সুবিধা হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি এই বলে আপাতত আমার পক্ষ থেকে শেষ করছি, এবং আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর সেক্রেটারি জেনারেলকে মিটিং সভা সঞ্চালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের সভার সভাপতি এবং দিশার চেয়ারম্যান মহোদয়কে আমাকে আজকের সভা পরিচালনার জন্য সুযোগ দেওয়ার জন্য। তো আমি আগে বলেছি যে আজকে মিটিংয়ে যারা যারা উপস্থিত আছেন, আমরা খুবই আনন্দিত যে আমাদের 22 জন জেনারেল কমিটির মেম্বার সবাই উপস্থিত আছেন। আজকে যে এজেন্ডা আছে এখানে 8টা, এই পর্যায়ক্রমে আমি একটা একটা করে উপস্থাপন করব। কমপ্লিট উপস্থাপন করা সম্ভব হবে না, আমরা জাস্ট এজেন্ডাটা ধরে আগাবো। আপনাদের বিশেষ কোনো জায়গায় আমি হাইলাইটসগুলো বলে যাব, আর বিশেষ কোনো জায়গায় যদি আপনাদের এই এজেন্ডাটা উপস্থাপন করার পরে আপনাদের বক্তব্য থাকে, তো সেটা বলবেন। এবং আমরা গত বছর আপনারা যেসব মতামত দিয়েছিলেন, সেই সব মতামতের প্রেক্ষিতে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি সেটাও আজকে আমার প্রতিবেদনে আছে, এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটাও এখানে আছে। এবং আজকে যে মতামতগুলো দেওয়া হবে সেই মতামতগুলো আমরা লিপিবদ্ধ করব, এবং আমরা আমাদের ভবিষ্যতে আমরা এই মতামতগুলোকে, আপনাদের পরামর্শগুলোকে আমরা আমাদের কাজের অংশ হিসেবে ধরে আমরা এগুলো উন্নয়ন করার চেষ্টা করব। তো আপনাদের কাছ থেকে আমি সুচিন্তিত মতামত চাইব। আর আজকে সর্বশেষে লাস্ট এজেন্ডাতে আমাদের বিবিদের আগে আমাদের 3 বছর পর কমিটি করা হয়, দিশার পরিচালনা কমিটি, আমরা কার্যনির্বাহী কমিটি বলি, 60 সদস্য বিশিষ্ট, সেটাও এখানে গঠিত হবে। এবং সেটার জন্য আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী একজন রিটার্নিং অফিসার নিয়োগ করেছি, উনি এখানে আসবেন। বিশেষ করে কামাল ভাইকে এমআরএর প্রতিনিধি হিসাবে উনি এখানে উপস্থিত আছেন, ওনারও সুচিন্তিত মতামত আমরা গত কয়েক মাস যাবৎ পেয়েছি, এবং আমরা সমৃদ্ধ হচ্ছি ওনার মতামতগুলা আমরা মতামতের প্রেক্ষিত। আজকের এজেন্ডার প্রথমে যেটা আলোচ্য বিষয় আছে আমাদের, সেটা হলো 26তম বার্ষিক সাধারণ সভা 2020-এর কার্যবিবরণী অনুমোদন, 1 নম্বর আলোচ্য সূচি। তো সেখানে আপনার এই 26তম বার্ষিক সাধারণ সভাটা হয়েছিল আমাদের 18-12-20 গত বছর, এবং এখানে হয়েছিল এই অডিটোরিয়ামে হয়েছিল, এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন ডাক্তার মহসিনুদ্দিন আহমেদ, আমাদের চেয়ারম্যান দিশা। আর উপস্থিতি সেই সময় আমাদের সদস্য ছিল বোধহয় 21 জন, সেই সময় 20 জন সদস্য উপস্থিত ছিল। উপস্থিতির তালিকাও এখানে সন্নিবেশ করা আছে। আর সেখানে আলোচ্য বিষয় হিসাবে তার 1 নম্বর আলোচ্য বিষয় ছিল আগের বছরের যে মিটিং, 25তম মিটিংটা অনুমোদন করা। তারপরে 2 নম্বর আলোচ্য বিষয় ছিল আমাদের 2019-20 অর্থবর্ষের বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন। তারপরে 3 নম্বরে ছিল আমাদের আলোচ্য বিষয় আপনার আমরা এখানে এই যে আছে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটাতে আপনার পৃষ্ঠা দেওয়া আছে। আপনারা আমরা অনেক সময় পৃষ্ঠা রেফার করে কথা বলতে পারি, তাহলে সবার জন্য সুবিধা হবে। এখানে আপনার 119 পৃষ্ঠা পর্যন্ত, পর্যায়ক্রমে 119 পৃষ্ঠা পর্যন্ত শীট আছে,
তো প্রয়োজনে আমরা যদি কেউ রেফার করতে হয় তাহলে পৃষ্ঠা নাম্বারের বলে রেফার করতে পারি। তারপরে আমাদের গত বছরের যে মিটিং ছিল এজিএম, সেই এজিএমে আপনার এই প্রজেক্টগুলোর পরে ছিল আমাদের 3 নম্বর এজেন্ডা ছিল 13 নম্বর পৃষ্ঠাতে দেখেন আমাদের 2019-20 অর্থবর্ষের আয় ব্যয় অনুমোদন। সেই বছর আমাদের আয় ব্যয় আমরা অনুমোদন করেছিলাম। তারপর 4 নম্বরে ছিল 2019-20 অর্থবর্ষের অডিট রিপোর্ট অনুমোদন। তারপর 5 নম্বরে ছিল 14 পৃষ্ঠায় 2020-21 অর্থবর্ষের বাজেট অনুমোদন। সেই বছরের আমাদের বাজেট ছিল 545 কোটি 53 লাখ, না এটা ছিল 614 কোটি 74,42,772 টাকা, সেটা বাজেট ছিল। তারপরে আমাদের আলোচ্য বিষয় ছিল 6 2020-21 অর্থবর্ষের কর্ম পরিকল্পনা অনুমোদন, সেটার রেফারেন্স আমার পরবর্তীতে আসবে। তারপরে বিভিন্ন বিষয়ে আলোচনা ছিল আমাদের, সেখানে আমাদের আমরা জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম যারা যারা আমাদেরকে সাহায্য করেছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে। এইভাবে আমরা 2020 সালে 18 ডিসেম্বর আমরা আমাদের এই বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান করেছিলাম। এখানে আপনার 16 পৃষ্ঠায় উপস্থিতি আছে, এখানে 21 জন উপস্থিত ছিলেন, 20 জন উপস্থিত ছিলেন। তো এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি এই ব্যাপারে কিছু বলার থাকে তা আমরা আলোচনা করতে পারি আর কি। তারপরে আমরা পরের এজেন্ডাতে যাব। যে গত মিটিং এ যে আলোচনাগুলো ছিল মোটামুটি সেভাবে উপস্থাপন হয়েছে। তো আমার দিক থেকে যে কালো যদি কোনো আলোচনা না থাকে এটা অনুমোদন করা যায়, পাস করা যায়। তারপর এটা পাস বলে ধরে নিন, পরবর্তীতে যাই আমরা। ধন্যবাদ। অবশ্যই যে সেক্রেটারি জেনারেল বার্ষিক প্রতিবেদন 2020-21, তো বার্ষিক প্রতিবেদনে 2 নম্বর এজেন্ডাতে বার্ষিক প্রতিবেদনে আমি একটু আপনাদের এই 18 পৃষ্ঠায় একটু দেখতে বলবো। 18 পৃষ্ঠায় আমাদের যে আপনার 2020-এ আমাদের যে অবস্থান ছিল এই বিভিন্ন বিশেষ করে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে, সেই ডাটাগুলো আছে। আর জুন 21 পর্যন্ত আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আছে এবং আমরা যা অর্জন করেছি সেই অর্জনের হার আছে, অর্জন আছে এবং তার হার আছে। আর 2020-21 অর্থ বছরে যে অর্জনটা আছে সেই অর্জনটা আমি এই ইয়াটা একটু উল্লেখ করি। 2020-21 অর্থ বছরের অগ্রগতি, সেখানে আমাদের শাখার সংখ্যা 120টাই ছিল, 120টাই আছে, আমরা শাখা বাড়াইনি, সরি 102টা। আর মোট সমিতি আমাদের ছিল যে কয়টা, তার থেকে 7টা সমিতি কমে গেছে। কারণ হলো আমরা কিছু সমিতিতে সদস্য ভর্তি কম থাকাতে, 1-2 জন সদস্য থাকাতে কিছু সমিতি আমরা কমিয়েছি, অন্য সমিতির সাথে অ্যামালগামেন্ট করেছি, যার জন্য এখানে সমিতি কমেছে। 2000 এই গত অর্থ বছরে আমাদের 26,913 জন সদস্য বৃদ্ধি পেয়েছে। তারপরে গত অর্থ বছরে আমাদের ঋণী বৃদ্ধি পেয়েছে 13,919 এবং আমাদের ঋণী কভারেজ আগের বছরের চেয়ে কমেছে 5.43%, এটা কমেছে। তারপরে সঞ্চয় আদায় হয়েছে আমাদের সঞ্চয় স্থিতির কলামের লাস্টে 22,05,000। তারপরে ঋণ, আমাদের ঋণ স্থিতি ছিল আপনার 201 কোটি টাকা, সেটা হয়েছে 245.52 কোটি টাকা, 42 কোটি টাকা ঋণ বেড়েছে, ঋণ স্থিতি বেড়েছে। মোট স্টাফ সংখ্যা আমাদের কমে গেছে, 969 ছিল, সেখান থেকে মোট 150 জন কমে গেছে, 819 জন হয়েছে। তারপরে আমাদের সঞ্চয় জমাকারীর হার বেড়েছে 36.23%। সমিতি প্রতি সদস্যের হার আমাদের বেড়েছে 5 জন করে, 5.06। অবশ্যই যে সেক্রেটারি জেনারেল বার্ষিক প্রতিবেদন 2020-21, তো
তো বার্ষিক প্রতিবেদনে 2 নম্বর এজেন্ডাতে বার্ষিক প্রতিবেদনে আমি একটু আপনাদের এই 18 পৃষ্ঠায় একটু দেখতে বলবো। 18 পৃষ্ঠায় আমাদের যে আপনার 2020-এ আমাদের যে অবস্থান ছিল এই বিভিন্ন বিশেষ করে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে সেই ডাটাগুলো আছে। আর জুন 21 পর্যন্ত আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আছে এবং আমরা যা অর্জন করেছি সেই অর্জনের হার আছে, অর্জন আছে এবং তার হার আছে। আর 2020-21 অর্থ বছরে যে অর্জনটা আছে সেই অর্জনটা আমি এই ইয়াটা একটু উল্লেখ করি। 2020-21 অর্থ বছরের অগ্রগতি, সেখানে আমাদের শাখার সংখ্যা 120টাই ছিল, 120টাই আছে, আমরা শাখা বাড়াইনি, সরি 102টা। আর মোট সমিতি আমাদের ছিল যে কয়টা তার থেকে 7টা সমিতি কমে গেছে। কারণ হলো আমরা কিছু সমিতিতে সদস্য ভর্তি কম থাকাতে 1-2 জন সদস্য থাকাতে কিছু সমিতি আমরা কমিয়েছি, অন্য সমিতির সাথে অ্যামালগামেন্ট করেছি, যার জন্য এখানে সমিতি কমেছে। 2000 এই গত অর্থ বছরে আমাদের 26,913 জন সদস্য বৃদ্ধি পেয়েছে। তারপরে গত অর্থ বছরে আমাদের ঋণী বৃদ্ধি পেয়েছে 13,919 এবং আমাদের ঋণী কভারেজ আগের বছরের চেয়ে কমেছে 5.43%, এটা কমেছে। তারপরে সঞ্চয় আদায় হয়েছে আমাদের সঞ্চয় স্থিতির কলামের লাস্টে 22,05,000। তারপরে ঋণ, আমাদের ঋণ স্থিতি ছিল আপনার 201 কোটি টাকা, সেটা হয়েছে 245.52 কোটি টাকা, 42 কোটি টাকা ঋণ বেড়েছে, ঋণ স্থিতি বেড়েছে। মোট স্টাফ সংখ্যা আমাদের কমে গেছে, 969 ছিল, সেখান থেকে মোট 150 জন কমে গেছে, 819 জন হয়েছে। তারপরে আমাদের সঞ্চয় জমাকারীর হার বেড়েছে 36.23%। সমিতি প্রতি সদস্যের হার আমাদের বেড়েছে 5 জন করে, 5.06। তার ঋণ আদায় হার এটা কমেছে, গত বছরের যে ছিল গত জুনে আমাদের এই সময় করোনার বেশ প্রাদুর্ভাব ছিল, যার জন্য এটা কমেছে এখানে। আর ঋণ আদায় হার আরেকটা পদ্ধতিতে এটাও কমেছে 0.98% সিআরআর। আর আমাদের উদ্বৃত্ত, আমাদের প্ল্যান যেটা ছিল উদ্বৃত্ত হবে সেটা হয় নাই, সেখানে 4 কোটি 44 লক্ষ টাকা কমেছে, মাইনাস হয়েছে। আর বকেয়া আমাদের বেড়েছে 6,43,00,000 এই গত অর্থ বছরে। মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের এই এখানে এই ছিল অর্জন। আর এদিকে আমরা টোটাল আপনারা 19 পৃষ্ঠা দেখেন, আমরা ঋণ বিতরণ করেছি 353,72,00,000 টাকা। সেখানে আমরা 72,497 জন কাছে এই ঋণ বিতরণ করেছি। তারপরে বিভিন্ন কৃষি, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদিতে কত টাকা বিতরণ করেছি সেটার একটা চার্ট দেওয়া আছে। তারপরে আমাদের আছে শিক্ষাবৃত্তি আমরা দিয়েছি। এখানে আমি একটু মেইন পয়েন্টগুলো একটু উল্লেখ করে যাচ্ছি। আশা করি আপনারা হয়তো এটা দেখেছেন কেউ তারপরে আমাদের প্রজেক্টগুলো আলোকর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়ন, দিশা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট। দিশা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই বিল্ডিংয়ে স্থাপিত। আপনারা আজকে লাঞ্চের পরে 2টা থেকে এইগুলা এই আমাদের ট্রেনিং ওপেন থাকবে, আপনারা যাওয়ার সময় দয়া করে এটা দেখে যেতে পারবেন। এখানে আমরা এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে একটা প্রতিষ্ঠান আছে, এটা এসডিএফ, ওই প্রতিষ্ঠানের সাথে আমরা একটা এমইউ করেছি গত মাসে। সেই এমইউর আওতায় 60 জন ফিশারম্যানের সন্তানকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে 4টা ট্রেডে। আর এমনি আমাদের সদস্যদের সন্তানও আছে এখানে প্রায় 24 জনের মতো, সব মিলে এখানে বর্তমানে 80 জন ট্রেনিং দিচ্ছে। এখানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ, যেমন ইলেকট্রিক্যাল, হাউস ওয়ারিং, তারপরে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং, কম্পিউটার, অন্যান্য ট্রেড। আপনারা এটা একটু দেখে যাবেন, আমরা উন্মুক্ত রাখবো লাঞ্চের পরে।
তারপরে আছে আমাদের এই ডিএসটি বিভিন্ন ডাটা আছে এখানে। তারপরে মাতৃভূমি ফ্যাশন বর্ণনা আছে। মাতৃভূমি ফ্যাশন আমাদের তিনতলায় আছে, এই একটা শোরুম আছে এখানে, প্লাস একটা ছোট আকারে প্রোডাকশন সেন্টার আছে। আপনারা এটাও ভিজিট করবেন আশা করি সবাই। তারপরে দিশা ট্রেনিং সেন্টার, বর্তমানে আমরা যেটাতে বসে আছি এখানে, এই এই 4টা ফ্লোর আমাদের ট্রেনিংটা দেখেন। আমরা ঋণ বিতরণ করেছি 353.72 লাখ টাকা। সেখানে আমরা 72,497 জন কাছে এই ঋণ বিতরণ করেছি। তারপরে বিভিন্ন কৃষি, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদিতে কত টাকা বিতরণ করেছি সেটার একটা চার্ট দেওয়া আছে। তারপরে আমাদের আছে শিক্ষাবৃত্তি আমরা দিয়েছি এখানে। আমি একটু মেইন পয়েন্টগুলো একটু উল্লেখ করে যাচ্ছি। আশা করি আপনারা হয়তো এটা দেখেছেন কেউ তারপরে আমাদের প্রজেক্টগুলো আলোকর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়ন, দিশা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট। দিশা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই বিল্ডিং এ স্থাপিত। আপনারা আজকে লাঞ্চের পরে 2টা থেকে এইগুলা এই আমাদের ট্রেনিং ওপেন থাকবে। আপনারা যাওয়ার সময় দয়া করে এটা দেখে যেতে পারবেন। এখানে আমরা এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা এই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে একটা প্রতিষ্ঠান আছে, এটা এসডিএফ। ওই প্রতিষ্ঠানের সাথে আমরা একটা এমইউ করেছি গত মাসে। সেই এমইউর আওতায় 60 জন ফিশারম্যানের সন্তানকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, 4টা ট্রেডে। আর এমনি আমাদের সদস্যদের সন্তানও আছে এখানে প্রায় 24 জনের মতো। সব মিলে এখানে বর্তমানে 80 জন ট্রেনিং দিচ্ছে। এখানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ, যেমন ইলেকট্রিক্যাল, হাউস ওয়ারিং, তারপরে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং, কম্পিউটার, অন্যান্য ট্রেনিং এ ট্রেড। আপনারা একটু দেখে যাবেন, আমরা উন্মুক্ত রাখবো লাঞ্চের পরে। তারপরে আছে আমাদের এই ডিএসটি বিভিন্ন ডাটা আছে এখানে। তারপরে মাতৃভূমি ফ্যাশন বর্ণনা আছে। মাতৃভূমি ফ্যাশন আমাদের তিনতলায় আছে, এই একটা শোরুম আছে এখানে, প্লাস একটা ছোট আকারে প্রোডাকশন সেন্টার আছে। আপনারা এটাও ভিজিট করবেন আশা করি সবাই। তারপরে দিশা ট্রেনিং সেন্টার, বর্তমানে আমরা যেটাতে বসে আছি এখানে, এই 4টা ফ্লোর আমাদের ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করে বিল্ডিং এ। এই ট্রেনিং আমরা যেগুলো সম্পাদন করেছি এখানে সেগুলো উল্লেখ আছে। তারপরে আমরা আগাই আমাদের ভেটেরিনারি এবং এআই সার্ভিস দেওয়া প্রোগ্রাম, স্বাস্থ্য কর্মসূচি। তারপরে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে যৌথভাবে আমরা একটা হাসপাতাল করার জন্য চেষ্টা করতেছি। সেটার কিছু অগ্রগতি আছে, মন্ত্রণালয় পর্যায়ে প্রজেক্টটা আপনার আছে, তো সেটা এখনো চেষ্টা করতেছি আমরা পাস করানোর জন্য। তারপরে আপনার 25 পৃষ্ঠায় হতে আছে আপনার সমাজসেবা অধিদপ্তরের কিছু শিশু পরিবার, ছোট মনি নিবাস, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, বেসরকারি এতিমখানায় আমরা প্রায় 958 সেট পোশাক বিতরণ করেছি গত বছর, সেটা আছে। তারপরে মাতৃভূমি ফ্যাশনের পোশাক, কিন্তু ওইটা আমরা দিশা কিনে নিয়ে আমরা দিয়েছি। তারপরে 26 পৃষ্ঠায় আছে আপনার কোভিড সংক্রমণের আমরা সচেতনতা উপলক্ষে অ্যাডাবের সাথে কাজ করেছি। তারপরে ঘটে আছে 26 পৃষ্ঠায় আমাদের পূবালী ব্যাংক তাদের সিএসআর থেকে 25 লক্ষ টাকা দিয়েছিল আমাদেরকে। 26 পৃষ্ঠায় 25 লক্ষ টাকা দিয়ে আমরা 2030 পরিবারকে পরিবার প্রতি 1217 টাকার বিভিন্ন রকম দ্রব্য, খাদ্যদ্রব্য, চাল, ডাল, আটা, সয়াবিন তেল ইত্যাদি দিয়েছি। এখানে আপনার এইটাতে এই কাজটা আমরা করেছি একটা খুব ভালোভাবে পূবালী ব্যাংকের সহায়তায়। এই জন্য পূবালী ব্যাংকে আমরা ধন্যবাদ জানাই, এবং আমরা পূবালী ব্যাংকের ঋণ কার্যক্রমেরও আমরা পার্টনার পূবালী ব্যাংকে। তারপরে 6 নম্বরে আছে আপনার আমাদের অন্যান্য কার্যক্রমের মধ্যে কার্যনির্বাহী পরিষদের আমাদের এই বছর 5টি মিটিং হয়েছে, আর এর মধ্যে জুম পদ্ধতিতেও মিটিং হয়েছে 1টি। তারপরে কর্মসূচি পরিদর্শন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকেএসএফ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, দাতা সংস্থা, পার্টনার সংস্থা থেকে অনেকে এসেছেন। তারপরে স্থায়ী সম্পদ ক্রয়ের ব্যাপারে
আমরা কিছু সামান্য 1,70,000 টাকার ফার্নিচার কিনেছি এবছর এবং অফিস সরঞ্জাম কিছু কিনেছি। আর 27 পৃষ্ঠা দেখেন, এখানে আমাদের টোটাল 819 জন বিভিন্ন প্রজেক্ট বেসড আমাদের কর্মকর্তা আছে। তারপরে আমি আমার বক্তব্য শেষ করার আগে, এই প্রতিবেদনের আগে, আমি গত বছর আপনারা যারা এখানে বক্তব্য রেখেছিলেন, যেমন এখানে জনাব কমান্ডার এম বশির আহমেদ উনি বক্তব্য রেখেছিলেন, ওনার বক্তব্যের প্রেক্ষিতে আমরা কি পদক্ষেপ নিয়েছি সেগুলো এখানে উল্লেখ আছে। জনাব সাইফুল ইসলাম চৌধুরী বলেছিলেন কিছু কথা, ওনার বক্তব্যের প্রেক্ষিতেও এখানে বলা আছে আমাদের পদক্ষেপ। তারপরে আপনার জনাব সন্তোষ চন্দ্র পাল উনি বলেছিলেন বিভিন্ন মাইক্রো ক্রেডিটের আমাদের উইকনেস এবং অন্যান্য কিছু পরামর্শ দিয়েছিলেন, ইত্যাদির প্রেক্ষিতে আমরা এখানে ব্যবস্থা নিয়েছি, সেগুলা বলা আছে। তারপরে জনাব মাহবুব আলম উনি বলেছিলেন ওনারও কিছু পরামর্শ ছিল এমডিএফএল নিয়ে বা অন্যান্য বিষয়ে, সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপগুলো কি নিয়েছি এখানে লিখেছি। তারপরে জনাব সৈয়দ ওয়াজুল ইসলাম সদস্য, আমাদের সম্মানিত সদস্য, উনিও বলেছিলেন কিছু বিষয়ে, সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি এবং তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছি এখানে উল্লেখ আছে। তারপরে জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা আমাদের সম্মানিত সদস্য, উনিও কিছু বলেছিলেন যে এই প্রেক্ষিতে আমরা কি ব্যবস্থা নিয়েছি আছে। তারপরে এই পর্যন্ত আমাদের কি ব্যবস্থা নিয়েছি আপনাদের আলোচনার প্রেক্ষিতে। আর শেষ পর্যায়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আমাদের দাতা সংস্থা, যারা আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, পিকেএসএফ, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য, জেনারেল পরিষদের সদস্য, আমাদের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সব লেভেলের কর্মকর্তা, মাঠ পর্যায়ে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই আজকের বার্ষিক প্রতিবেদন শেষ করছি। আপনারা যা বলবেন এগুলো আমরা লিপিবদ্ধ করব এবং এগুলো আমরা ভবিষ্যতে এ ব্যাপারে অ্যাকশন নেব, এবং আপনাদের এখন পরামর্শ চাচ্ছি, কিছুক্ষণ আমরা এটা নিয়ে আলাপ করি, তারপরে এজেন্ডা যাবো। আলোচনার কার্যক্রম 4টা স্কুলে হস্তান্তর করা হয়েছে। জি, সেই আলোচনা কার্যক্রমের যে ওই হস্তান্তর পরবর্তীতে তার রেজাল্টটা কি, সেটা কি আলোচনার পাঠাগার কার্যক্রমের জন্য কি প্রভাব ফেলেছে, সেটা কি আপনারা কি মূল্যায়ন করেছেন কিনা এক নাম্বার, এবং মূল্যায়ন মানে সেখানে কোনো সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটাও দেখেছেন কিনা, সেটা একটু জানতে চাচ্ছি। কেমন? আর একটা আমি দেখেছি যে ওটিআর এবং সিআরআর, এটার বাংলা একই বাংলা করছে, এটা একই হবে কিনা আমি জানি না, বাট একই হওয়ার কথা না। আর আপনাদের প্রতিবন্ধী যে মনিটরিং স্টাফ কমেছে আপনাদের, এটা স্বাভাবিক, কারণ প্যান্ডেমিক সিচুয়েশন, আয়ের সূত্র কম, অপারেশন পুরোপুরি যাওয়াও যায়নি, কিন্তু এগুলিতে এই এবং আরেকটা জায়গায় দেখলাম যে আপনারা যাদেরকে বাদ দিয়েছেন তাদেরকে আবার নতুন করে নেওয়া শুরু করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাতে চাই। তবে এই যে স্টাফ যে কমেছে, সেটাতে মনিটরিং এবং আদায়ের প্রভাবটা একটু বিশেষভাবে নজরদারিতে আছে কিনা সেটা একটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। আর আমি যেটা একটা জিনিস বলতে চাই, যেমন আমরা দিশার পাঠাগার কার্যক্রম এবং বৃত্তি প্রদান, ছাত্রবৃত্তি, এই দুটো কিন্তু সমাজসেবামূলক কার্যক্রম এবং এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় পড়ে। দিশা এই যে যেমন পাঠাগার, এই দিটাকে সিএসআর এর গিয়ে একদম পুরোপুরি একটা ট্রাস্ট যেমন দিশা থেকে আলাদা করে একটা অর্গানাগ্রাম ছোটখাটো দাঁড় করানো যায় কিনা সেটা বিবেচনা দেখতে পারেন। আর এবং সেটা হয়তো আপনার দিশার আয় ব্যয়ের সঙ্গে মানে ওইভাবে হয়তো প্রভাব নাও ফেলতে পারে। আর দিশা যেমন স্টেশনারি আছে বিক্রির জন্য এবং চারা নার্সারি আছে, এগুলি ঢাকা এবং শহরে কিন্তু এখন ছাদ কৃষি খুব জনপ্রিয় হচ্ছে, এবং ধরেন যে আমাদের বাসায় আমি ছাত্রী আমাদের এখানে কিছু কিছু শুরু করেছি, তার মানে আমার মতো লোক যখন করতে পেরেছে, তার মানে শহরে আরো অনেকে আমার যেতে ভালোভাবে করছে। সেখানে এই যে গাছ, এবং আমি দেখেছি যে অনলাইনে গাছের অনেক সাইট আছে ফেসবুকে, এই সাইটগুলিতে দেখা যাচ্ছে যে বিক্রিও ভালো, কোয়ালিটি ভালো, বিক্রিও হচ্ছে। আর আমি বলবো যে এই ধরনের যেমন দিশাকে আপনারা নিয়ে গেছেন, গতবারে বড় মাধ্যমিকে নিয়ে গেছেন, ফ্যাশনটাকে শুধু নিয়ে গেছেন, মিষ্টিটা নিয়ে যাওয়া উচিত, এবং আপনার এই বই আর ইয়াতে একটা কোরআন নিয়ে খরচ কামানোর জন্য ফেসবুকের সঙ্গে বসে দিশার নামেই নিয়ে 4টা প্রোডাক্টের একসঙ্গে
আপনার প্রমোশনটা করা উচিত এবং একজন ফুল যে রোটেশন ভিত্তিতে ফুল টাইম লোক রাখা উচিত যাতে উত্তর দেয়, কারণ মানুষ চাইবে যে আপনি যেটা কোশ্চেন করছেন উইদিন 3 to 5 মিনিটের মধ্যে 3-4 মিনিটের উত্তর চায় মানুষ। এটা একটা। আর হলো যে এই যেমন চারা স্টেশনারি বই, এই তিনটা জিনিসই কিন্তু আপনারা কিন্তু এই ভ্যানে করে মানে যান্ত্রিক দরকার নাই, ম্যানুয়াল ভ্যানে হলে আপনার খরচও কম হবে। মানে ঢাকা শহরের স্কুলগুলিতে মানে রোটেশন বেসিসে ঘুরে ঘুরে বিক্রি করা যায় কিনা এটা দেখতে পারেন, এটা বিক্রি বাড়বে এবং আশা করি এবং বাচ্চাদের মারা কিন্তু মানে স্কুলের সামনে উপস্থিত থাকে সবসময় এবং কিনতেও পছন্দ করে। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিশেষ কার্যক্রম দিলাম যে প্রস্তাবিত হাসপাতাল, এটা আমি বিশেষ ধন্যবাদ দিব যে আপনি আপনার উৎসের এখানে হাসপাতাল করতেছে যেখানে বরকাইটে দিশা শুরু হয়েছিল এবং দিশা তার উৎসের প্রতি সম্মান জানাচ্ছে, সেই জন্য দিশাকে আমি ধন্যবাদ দিতে চাই। তবে এখানে যে সরকারের যে একটা গভর্নমেন্ট ফান্ড, এটা কি হিসেবে পাচ্ছেন আপনারা? অনুদান হিসেবে পাচ্ছেন না রেয়াতি হিসেবে পাচ্ছেন, ঋণ হিসেবে পাচ্ছেন, সেটা তথ্য থাকলে ভালো হতো। আর পূবালী ব্যাংক কর্তৃপক্ষ সিএসআর এ অংশগ্রহণ করেছে আপনাদের সাথে এবং পূবালী ব্যাংক করতে অবশ্যই ধন্যবাদ এবং দিশা আশা করি যে ফরমালি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছে দিশা কার্যনির্বাহী পরিষদ। আর হলো যে এটাই। আর একটু হলো যে আমি গতবার বলছিলাম ডিজিটালাইজেশন আমি বলছিলাম যে হিসাব এবং তথ্য, কিন্তু অন্য কিছু না। আপনি আপনারা উত্তর দিচ্ছেন ডিজিটাল ফাইন্যান্সিং কিন্তু অনুমোদন নাই, কিন্তু আমি ওটা বলিনি যে আপনার হিসাবায়ন এবং আপনার তথ্যের প্রবাহ শাখা টু প্রধান কার্যালয়, এই তথ্যের প্রবাহটা যদি আপনি ডিজিটাল করতে পারেন তাহলে আপনার খরচগুলো কমে যাবে। আর আমি জনাব রেগুলেটরের প্রতিনিধি জনাব কামাল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি ওনার রেগুলেটরি বইগুলো থেকে যেসব বলবেন সেটা দিশা উপকৃত হবে, এটা একটা বিষয়। জানুয়ারি থেকে এবছরে গত 3 মাস হলো বোধহয় স্কুল খুলেছে। এই স্কুল খোলার পরে স্কুলগুলো এখন পরীক্ষা নানান রকমের বিষয় নিয়ে ব্যস্ত। আমরা এটা নিয়ে এখনো মূল্যায়ন করতে পারি নাই যে এটার ইম্প্যাক্টটা কি। তবে আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে যেই স্কুলে দিয়েছি, যেমন বরকত স্কুলের হেডমাস্টার তখন তা এখানে উপস্থিত আছেন, ওনারা এটাকে অত্যন্ত আগ্রহ করে নিয়েছে এবং ওনারা 2টা রুম ছেড়ে দিয়েছে এই লাইব্রেরির জন্য এবং ওনারা এটা ওনাদের টিচার আছে একজন লাইব্রেরিয়ান, ওনারা এটা চালাচ্ছে এবং ভবিষ্যতে এটা আরো ভালোভাবে চলবে। এবং আমার ধারণা অন্যান্য স্কুলগুলোতেও আমরা দেখেছি যে এটার ব্যাপারে অত্যন্ত আগ্রহ তাদের এবং আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাব এবং বিভিন্ন সময় নতুন বই যেমন আমরা প্রিন্ট করবো বা আমরা বিভিন্ন সময় বরাদ্দ দিতে পারবো, আমরা সেখানে নতুন বই দেব এবং তাদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো জয়েন্টলি এবং এটা একটা পজিটিভ ভালো ইমপ্যাক্ট হবে আমার ধারণা। আমরা নিজেরা চালাইলে যেরকম হতো এবং তার চেয়ে ভালো হবে এটা, কারণ তারা তো স্থানীয় অথরিটি, তাদের একটা ওইখানে নিজস্ব আছে, এই নেটওয়ার্ক আছে সবাই, সেখানে আমাদের দিক থেকে একটু খরচ কমবে। কিন্তু ওনারা এটা যে স্কুলগুলোতে দিয়েছে সবই বিশিষ্ট অনেক হাজারের মতো স্টুডেন্ট এবং তার বেশিও এক এক স্কুলের স্টুডেন্ট 2000-3000 স্টুডেন্ট এবং কমিউনিটি অ্যাক্সেসটাও তারা নিশ্চিত করতেছে। তো এটা এখনো আমরা কোনো স্টাডি করতে পারি নাই, এই জন্য এটা আমরা করতে পারি নাই সঠিক, তবে এটা ভালো হবে ধারণা করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলছিলেন যেটা যে আমাদের এই 25 সমাজসেবার সাথে যেটা আমরা কার্যক্রম একটা হাসপাতাল করার ব্যাপারে চেষ্টা করতেছি। সমাজসেবা অধিদপ্তরের রেজিস্টার্ড প্রতিষ্ঠান আমরা, তো সমাজসেবা কিন্তু একটা নিয়ম আছে, প্রজেক্ট আছে তাদের, আপনার 80-20% ব্যয় এটা অনুদান। এটা আমরা প্রস্তাব দিয়েছি 25 কোটি টাকা দিয়ে হাসপাতালটা করব। আমাদের দিক থেকে জমি সহ ইনক্লুডিং জমি আমরা 5 কোটি টাকা কন্ট্রিবিউট করব আর সমাজসেবার থেকে 20 কোটি টাকা দিবে, এইভাবে দিয়ে হাসপাতালটা করা হবে। এটা এখন আপনার সচিবালয় পর্যায়ে সচিব মহোদয়ের কাছে আছে, কিন্তু এটা এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা পর্যায়ে আছে। ওখানে আমরা চেষ্টা করতেছি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে এটাকে আগায় নেওয়ার জন্য আর কি। তবে এটা অনুদান, এটা কোনো লোন না, এটা একটা। আর শিক্ষাবৃত্তির ব্যাপারে আমরা চেষ্টা করতেছি যে ট্রাস্ট আলাদা করে অথবা না করে হলেও শিক্ষাবৃত্তিটাকে আরো বড় আকারে কিভাবে করা যায়। আমরা একটা শিক্ষাবৃত্তি এখানে আছে, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি,
সেটা আমরা আগে যেভাবে শিক্ষাবৃত্তি দিতাম, আমরা ধরেন সেভাবে না দিয়ে এই শিক্ষাবৃত্তিটা আপনার শুরু হয়েছে যে উচ্চ শিক্ষার জন্য যাদেরকে এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উৎসাহে আমরা এটা করেছি যে আমাদের ইনকাম থেকে এই ব্যয়টা হয়। বর্তমানে 6 জনকে আমরা দিচ্ছি, যে যাকে যখন আমরা দেওয়া শুরু করতেছি তার শিক্ষা জীবন শেষ হওয়া পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে বা পাবলিক মেডিকেল কলেজ বা পাবলিক ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওখানে যারা পড়ে তাদেরকে আমরা এই শিক্ষাবৃত্তিটা দিচ্ছি। আর মনিটরিং এর ব্যাপারে আমরা আপনার মনিটরিং আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ডিজিটালাইজেশনে আমরা ব্যবহার করতেছি মনিটরিং এ। অসংখ্য ধন্যবাদ যে আমরা যে মতামতগুলি দিই, এই মতামতগুলি অত্যন্ত সযত্নে এগুলিকে অ্যাড্রেস করা হয়। এর প্রতিফলন হচ্ছে যে আজকে এখানকার যেই গৃহীত পদক্ষেপের যে কলাম, এখানে অত্যন্ত সুন্দরভাবে আমরা কি বলেছি এবং এর পরিপ্রেক্ষিতে কি কাজ করা হয়েছে এটার একটা প্রতিফলন আমরা পাচ্ছি। এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি মনে করি যেটা খুবই সুন্দর একটা জিনিস আমাদের জন্য। আমি আসলে এই গত মিটিংয়ে যে বিষয়টাকে হাইলাইট করতে চেয়েছিলাম সেটা ছিল বেসিক্যালি একটা অনলাইন পত্রিকার দিকে ইঙ্গিত ছিল। যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা ওই একটু বিজনেস টার্মের দিকে, যে আমাদের মানে প্রচারের দিকে গেছে আর কি। প্রচারে প্রসারতা ঠিক আছে, কথা ঠিক আছে, বাট সব ক্ষেত্রে আমাদের শুধু খালি প্রচার দেখলেই চলবে না, যেহেতু আমরা সোশ্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলি। এখানে আলুগড় যে প্রজেক্টটা আছে এটা একটা অত্যন্ত সময় উপযোগী আমি মনে করি একটা পদক্ষেপ। এটাতে যে বই আমরা এখনো ধরে রাখছি, মানুষ কিন্তু এখন এটা মেনে নিতে হবে। সময়ের সাথে যে পরিবর্তন, এই পরিবর্তনগুলি যারাই মানে নাই তারাই ভ্যানিশ হয়ে গেছে, এটা বিজনেস থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক। যেমন লাইব্রেরিতে বসে মানে এখন এই যে জিনিসটা বই পড়া, এটার অভ্যাসগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের। ইদানিং ইভেন পত্রিকার দিকেও মানুষ কতটা খেয়াল করে আমার সন্দেহ হয়, যে পত্রিকা আসে উপরে হয়তো পেজে ছবি টবিগুলি দেখে, বাট বেসিক্যালি সব সার্ভিসগুলি কিন্তু চলে যাচ্ছে মানুষের ওই স্মার্টফোনে চলে যাচ্ছে। স্মার্টফোনের মধ্যে মানুষ এটা এডিক্টেডই বলেন আর যাই বলেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট এটাই হচ্ছে। তো সেই হিসাবে আমি যেটা ইঙ্গিত করছিলাম যে বর্তমানে আসলে আমাদের যে এত সুন্দর অ্যাক্টিভিটিস বা বিভিন্ন জনের যে মতামত, এটা সেগ্রিগেটেড অবস্থায় হচ্ছে, একত্রিত কোনো একটা প্ল্যাটফর্মে নাই। আমরা কি কোনোভাবে এটাকে অনলাইন একটা পোর্ট্রেল, যেটা খুবই জনপ্রিয় এখন, বা কোনো একটা পত্রিকা যদি আমরা করি, এটাতে সম্পৃক্ততা থাকবে আলু ঘর। এখানে আমাদের বিভিন্ন ক্রিয়েটিভ যে যারা আছে, আমাদের মধ্যে না থাকুক, বাইরে থেকে যারা আমরা যেসব স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় আমরা পড়তেছি, ইট শুড বি ওপেন ফর অল। তাদের মধ্যে থেকে বিভিন্ন লেখা আসবে। এই ক্রিয়েটিভনেসটাকে বাড়ানোর জন্য আমরা কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি কিনা, বা সকলের মতামত, যেখানে ওই যে উনি আমার আগে যে বক্তব্য রাখছেন উনি বলতেছিলেন যে মতামত আসার সাথে সাথে আমরা এটার একটা ব্যবস্থা রাখবো, যেটার ব্যাপারে কি ধরনের আমাদের প্রতিক্রিয়া, আমরা কি করছি বা আমরা কি মনে করি, এই ধরনের একটা বিষয়কে আমি গতবার ইঙ্গিত করেছিলাম। তো এটার ব্যাপারে যদি একটু চিন্তা করে দেখা যায়, খুব বেশি যে আমরা ইনভেস্টমেন্ট করতে হবে সেরকম না, বাট ব্যাপারটা একবার জনপ্রিয় হইলে এইটা দিয়েই আমাদের প্রচারটা হয়ে যাবে। আমরা বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন সমাজের স্তর থেকে আমরা লেখা আহ্বান করবো, আলো ঘরের মাধ্যমে সেটা কন্ট্রোল করা হবে। পত্রিকার মতো আমরা 3 মাস পর একবার করতে পারি বা প্রতি মাসে একবার করতে পারি। এই ব্যাপারটাকে একটু বিবেচনায় আনা যায় কিনা। আমি যদি ঠিকভাবে বুঝাইতে না পেরে থাকি তাহলে আমাকে আবার ফ্লোর দিলে আমি আরো বলবো, কারণ আমি চিন্তা করতেছি যে এখানে অনেক লোক অনেকেরই মতামত থাকবে, কাজেই আমাদের এত বেশি কথা বলে বোঝানোর দরকার নেই। আমি যেটা ইঙ্গিত করছি সেটা হচ্ছে অনলাইন পোর্টাল বা একটা পত্রিকার মতো, যেটা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হাইলাইটেড থাকবে, প্লাস আমাদের ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে, যেখান থেকে সাহিত্য, গল্প, কবিতা বা বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বা যারাই ইন্টারেস্টেড হয় তারা এখানে ভূমিকা রাখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সিআরআর এখানে পার্টটা দিলে মনে হয় আর ক্লিয়ার করতে যেত এই জায়গাটায়। আর ক্রেডিট অফিসার 340 জনের জায়গায় 364 জন বেড়ে গেছে সংখ্যাটা। নাম্বার অফ স্টাফ বাড়া মানে প্রোডাক্টিভিটি কমে যাওয়া, খরচ বেড়ে যাওয়া, এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। কারণ মোট স্টাফ বেড়ে গেলে আয় ব্যয়ের একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়, এই একটা বিষয় আছে। আর এখানে যে প্রেজেন্টেশনটা যেটা আমরা আলোচনা করছি, এটা পুরাটাই আসলে সোশ্যাল ইম্প্যাক্টটা নিয়ে আমরা কথা বলছি।
দিশার কার্যক্রমগুলো যদি আমরা 3-4টা ব্রড হেডে ভাগ করি, একটা মাইক্রো ফাইন্যান্স, একটা আছে এডুকেশন রিলেটেড, একটা এগ্রিকালচার রিলেটেড, আর একটা আদার্স। মাইক্রো ফাইন্যান্সের যে সংখ্যাগত অর্জন, কারণ আমরা পরবর্তী বাজেট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আসল অবস্থাটা বুঝতে পারবো। এখানে অর্জনগুলো মোটামুটি সন্তোষজনক এই প্যান্ডামিক সিচুয়েশনে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মানে প্রকৃত অবস্থাটা আমরা হয়তো আলোচনা করতে পারবো। এখানে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 22 নম্বর পেজে কিছু প্রশিক্ষণ কোর্স করানো হয়। ভর্তির সংখ্যাটা এত কম, তাইলে এই কোর্সগুলো যারা অপারেট করেন, পরিচালনা করেন, এটা কিভাবে ইফেক্টিভ হয় বা এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা কিভাবে হয়, এই জায়গাটা মনে হয় একটু দেখার দরকার। যদি এই সমস্ত ট্রেডগুলোতে পর্যাপ্ত স্টুডেন্ট পাওয়া না যায়, তাইলে এই জায়গাগুলো মনে হয় রিথিঙ্কিং করা দরকার। কারণ অনেকগুলো কোর্সে আছে একজন পার্টিসিপেন্ট, তো একজনকে কিভাবে কোর্সটা পরিচালনা করা হয়, এই জায়গাগুলো মনে হয় একটু দেখার দরকার আছে। আর হেলথ প্রোগ্রাম নিয়ে যে মন্তব্যটা দুজনেই মধ্যে কথা বলছেন, আমার একটু অবজারভেশন, কারণ আসলে হেলথ প্রোগ্রামের যে আইডিয়াটা, এটা খুব চমৎকার একটা আইডিয়া, কিন্তু আমরা নন টেকনিক্যাল পারসন, এটা মানে পরিচালনা করা খুব ডিফিকাল্ট। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমাদেরও ছোটখাটো কিছু হেলথ প্রোগ্রাম আছে, কিন্তু আসলে আইডিওলজির দিক থেকে অথবা ভ্যালুসের দিক থেকে যারা হেলথ নিয়ে বিজনেস করে তাদের একরকম মোটিভ, একরকম স্ট্র্যাটেজি, আর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর ভ্যালুস বা আইডিওলজি অন্যরকম। কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি হলে হয়তো এটাকে একভাবে রান করানো যাবে, আর যদি এই সোশ্যাল ডেভেলপমেন্ট বা সার্ভিস ওরিয়েন্টেড দৃষ্টিভঙ্গি থাকে, তাইলে এটা রান করানো খুব ডিফিকাল্ট হবে। এখানে দিশার 5 কোটি টাকা প্রাথমিক ইনভেস্টমেন্ট, ল্যান্ড উইথ আদার্স, প্লাস গভর্নমেন্টের 20 কোটি টাকা, কিন্তু স্থাপনাটা হওয়ার পরে এটাকে রান করানো, এই জায়গাটায় আমাদের এক সদস্য বলছেন যে আসলে কিভাবে এটা অপারেট হবে, এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা, বা এই জায়গাটা মনে হয় যেহেতু এটা এখনো ইয়ার স্টেজে আছে আর কি, এই জায়গাটা একটু ভালো করে ভাবার দরকার। কারণ এটা একটা টেকনিক্যাল প্রোগ্রাম, এখানে এই টেকনিক্যাল মানুষগুলা যতটা না মানবিক, এর চেয়ে অনেক বেশি অমানবিক। এরা মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, আমি সেই নেগেটিভ মন্তব্যটা করতে চাই না, কিন্তু নিজেদের ওইরকম লোক থাকলে, যে নিজেদের একবারে ঘনিষ্ঠ 2-4-5 লোক আছে যারা এটা দায়িত্ব নেবে, তারা হয়তো আবার সম্ভব। তো এই জায়গাটায় একটু দেখলে মনে হয় আরো ভালো হবে। আর যে কাজগুলা সিএসআর আওতায় করা হচ্ছে, এখানে যদি একটা ব্রেকডাউন থাকতো যে আসলে শুধু পূবালী ব্যাংকের একটা ব্রেকডাউন আছে, পূবালী ব্যাংক কিছু অর্থায়ন করছে, আর বাকিগুলো তাহলে আমরা ধরে নিচ্ছি দিশার অর্থায়নে হচ্ছে আর কি। তো দিশার সেই সামর্থ্য প্লাস ফিজিবিলিটি দুইটাকে বিবেচনা করে যাতে কাজটা করলে মনে হয় আর একটু ভালো হবে। আসলে অভিযুক্ত আমাদের 20 সালের জুনে ছিল 13,02,000 টাকা। সেটাই বলেছে এখানে অর্জন বলতে, এখানে এটা আমরা যেহেতু 4,40,00,000 লস করেছি, সেটা নামিয়ে এসেছে ইয়াতে 8,58,00,000, 13 কোটি থেকে 8,58,00,000 চলে আসছে আর কি, 4,40,00,000 লস দেওয়াতে, এটা বোঝানো হয়েছে এখানে। আর কর্মী আমরা নিয়েছিলাম, কর্মী ছিল জুনিয়র 20-এ 415,000 পেড করেছে, সেটা 365 জন হয়েছে, মানে জুনিয়র 21-এর জুনে, এখানে 51 জন কর্মী কমে গেছে। তো এটা আমরা চেষ্টা করতেছি এটা যাতে ব্যালেন্স করে আগানো যায়, যাতে মাইক্রো ক্রেডিটের একটা যে সাধারণ নিয়ম আছে, প্র্যাকটিস আছে কর্মীর ব্যবহার, সেটা আমরা হাসপাতালে করতেছি। এটা যে গভর্নমেন্টের অনুদান, সেটা কিন্তু আপনার একটা কমিটমেন্ট দিয়ে যে আমরা একটা সার্টেন পার্সেন্ট অফ রোগী আমাদের সদস্যদেরকে বিনামূল্যে আমরা চিকিৎসা করবো, সেই জন্য কিন্তু সরকার এই অনুদান দিতে রাজি হয় আর কি নর্মালি। এটাই হচ্ছে এটা। আমি একটু আশাবাদী মানুষ, একটু আশা নিয়ে বাঁচতে চাই এবং সামনের দিনগুলো নিয়ে কথা বলতে চাই। তো
তো যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ এগিয়ে চলছে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের অর্থনীতি যেখানে ছিল সেখান থেকে অনেক সামনে চলে এসেছে। যদি আমরা 2011-12 সালের কথা বলি, যে তখন বাংলাদেশের অর্থনীতি কি ছিল, তখনকার এপিসিসি যিনি আপনার সভাপতি ছিলেন, ওনার একটা বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন $28 বিলিয়ন অর্থনীতি, এবং সবাই তো মানে উৎফুল্ল ছিল যে $28 বিলিয়ন এত টাকার ব্যবসা হচ্ছে বাংলাদেশে। সবাই মনে করলো যে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। সেটা ছিল 2011-12 সালের কথা। 2রা নভেম্বর ডেইলি স্টারের যদি আপনার পত্রিকাটা দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের 2021 সালের অর্থনীতি হলো $409 বিলিয়ন। 409 বিলিয়ন ডলার, তার মানে হচ্ছে যে $28 বিলিয়ন কথা শুনে যখন সবাই উৎফুল্ল হয়েছিল, আজকে $409 বিলিয়ন অতটা ওইটা কোনো রেসপন্স নাই, কারণ সবাই পকেটে পয়সা আছে। আপনি যদি দেখেন যে আপনার একজন সাধারণ লেবার 500 টাকার নিচে আপনার পাওয়া খুব কঠিন, সবাই ঘরে খাবার আছে। তারপরেও আবার আর একটা গবেষণা যেখানে আপনার জিল্লুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে এই করোনাকালীন সময় গত 18 মাসে প্রায় 3,24 লাখ লোক আপনার দারিদ্র্য সীমার নিচে চলে এসেছে। তার মানে হচ্ছে যে অল্প একটুতেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুব নড়বড়ে হয়ে যায়। এই কথাগুলো বলার কারণ হলো যে দিশা যেহেতু মাইক্রোফিন্যান্স নিয়ে কাজ করে, এবং মাইক্রোফিন্যান্সেরই একটা বড় একটা ইনভলভমেন্ট এখানে, এবং মূল প্রোগ্রামে মাইক্রোফিন্যান্স। তো সেক্ষেত্রে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হলো যে এখন সময় এসছে দিশাকে যে আপনার সামনের দিনগুলোতে কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় নেতৃত্ব দেবে। অনেক কিছু করছেন, কত পার্সেন্ট সরকারকে জিডিপি দিচ্ছেন সেটা যদি একটু হিসাব করা যায়, এবং উন্নয়নমূলক কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে কোন কোন জায়গায় অবদান রাখতে পারছি সেগুলো যদি একটু বলা যায়, তাহলে আমার মনে হয় যে সবাই আরো একটু উৎসাহিত হবে। তো এক্ষেত্রে এখন আমরা যেটা মনে করি, আমার দিক থেকে আমি যেটুকু ফিল করি, যতটুকু দিশাকে দেখেছি এতদিনে, এবং সব প্রোগ্রাম বা সব কার্যক্রম সম্পর্কে হয়তো জানার সুযোগ আমার এখনো হয়নি, তবে যতটুকু দেখেছি তাতে আমার মধ্যে একটা উপলব্ধি এসছে যে আপনার দিশার সময় এসছে যে আপনার দিশার ইন্টারনাল স্ট্রেংথ কি আছে, অপরচুনিটিস কি আছে, একইভাবে আপনার উইকনেসেস কি আছে, থ্রেটস কি আছে, এই জিনিসগুলো দেখা। তো ইন্টারনাল স্ট্রেংথ এবং উইকনেস যদি আমরা দেখতে পাই যে আমার স্ট্রেংথগুলো, আমার সামর্থ্যের জায়গাগুলো কোথায়, আমার সক্ষমতা কোথায় কোথায় আছে, আমার সেই সক্ষমতাকে পুরোপুরি আমি ইউটিলাইজ করতে পারছি কিনা, সেটা একটা ব্যাপার। আবার যে সমস্ত উইকনেসেস গুলো আছে সেগুলো একটু রিভিউ করে দেখা উচিত যে এগুলোকে কিভাবে আমি ওভারকাম করব। এটা যদি আমি দেখতে পারি যে আপনার, তাহলে আপনার সামনের দিনগুলোতে কাজ করা সহজ। একইভাবে আমরা যদি দেখতে পাই যে আপনার আমাদের অপরচুনিটিস গুলো কি আছে সামনের দিনগুলোতে, আমরা আজকে এসে হসপিটালের কথা শুনছি, আর কি আছে, আর কোথায় কাজ করার সুযোগ আছে, সেগুলো যদি আমরা একটু দেখার সুযোগ পাই। এটা মনে হলো যে একটা প্রোগ্রাম হাতে নিলাম বা একটা সুযোগ এসছে এখন নিলাম, তাই না? ঠিক একইভাবে তাহলে দেখতে হবে যে আমার থ্রেটসটা কোথায়, আমার করোনার মতো একটা আর একটা থার্ড ফেজ আসবে, আবার সব লন্ডভন্ড করে দিয়ে যাবে, সেটা কিনা। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু রিভিউ করার একটা সময়, এখন একটা উপযোগী সময় যে আমার একটা অর্গানাইজেশনকে অ্যানালাইসিস করা, এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক একইভাবে আমার দেখতে হবে যে আমার কোর কম্পিটেন্সগুলো কি আছে, আমার এখানে আমার যে সক্ষমতাগুলো সেগুলো অর্গানাইজেশনে কি আছে, অর্গানাইজেশনের কর্মীদের মধ্যে কি আছে, এগুলো যদি আমি দেখতে পাই তাহলে এটা হতে পারে যে আমরা মাইক্রোফিন্যান্স করে আমাদের মাইক্রোফিন্যান্সের টেকনিকগুলো এই রকমের, এটা আপনার সবাই করে। মাইক্রোফিন্যান্সের টাকা কিভাবে আদায় করা যায়, আবার ওই ধন্যবাদ দিলেন সবাইকে যে 2% আপনার রিয়েলাইজেশন হয়েছে।
তো আপনি যত, আমি ব্র্যাকে কাজ করেছি এক সময়, আমরা শুনতাম কি কত পার্সেন্ট, 99%। তো 99% কি করে হয়, পরে আমরা ভিতরে যখন ঢুকলাম, একটু বোঝার চেষ্টা করলাম, তখন আবার দেখলাম যে ওর মধ্যে কিছু আমার মেকানিজম আছে, কিছু টেকনিক আছে। তো এগুলো থাকবে, এগুলো সবাই করে এবং এগুলো সবাই করেই আসবে, এটার কোনো বিকল্প নাই। কারণ যে যত বেশি পড়াশোনা করবে, যে যত বেশি ঘাটাঘাটি করবে, যে যত বেশি বাইরে থেকে আপনার ইনফরমেশনগুলো নিতে পারবে, সে তত এখানে সফলতা দেখাতে পারবে। আরেকটা জিনিস আপনার যেটা দেখা উচিত, সেটা হলো যে ডিস্টিংক্টিভ কম্পিটেন্সিস, যেটা অর্গানাইজেশনকে দেখতে হয় সবসময়, যে আপনার আমরা দিশা করছি কিন্তু অন্যরা কেউ এটা করছে না, এইরকম আমার কম্পিটেন্সিসগুলো কি আছে। আমার মনে হয় যে সেগুলোকেও আপনার খুঁজে বার করা উচিত, যে দিশার মিষ্টি হতে পারে এটা একটা এন্টারপ্রাইজ, এটা দিয়ে আমি কত দূর যেতে পারবো। আরো অনেক সামর্থ্য আছে, আপনি আলুঘর দিয়ে কাজ করেছেন, অনেক ভালো ভালো জায়গায় চলে এসেছেন। আমি দিশার ডিএসটি দেখি যে আপনার এখানে অনেক চমৎকার একটা সেট আপ আছে, যেটা আপনার এত ভালো সেট আপ বাংলাদেশে কয়জনের আছে আমি জানি না। আমি যখন দেখলাম যে আপনার এখানে যে ভোকেশনাল ট্রেনিং এর জন্য যে সমস্ত উইংগুলো তৈরি করেছেন, যে সমস্ত ইকুইপমেন্টগুলো নিয়েছেন, যে সমস্ত সক্ষম লোকজনকে নিয়েছেন, তাহলে সেইটা আমার বাংলাদেশে কি কি করছে, কতজনের এই সামর্থ্য আছে এবং এই চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্য কতটুকু আছে। তো এইগুলো যদি আমরা একটু দেখতে পারি, তখনই আমাদের জন্য খুব সহজ হবে যে ফিউচার ডিরেকশনগুলো খুঁজে বার করা, এবং ফিউচার ডিরেকশন আমাকে বলে দেবে তুমি এখন কোন পথে যাবে। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার বাংলাদেশে অনেক অর্গানাইজেশন কিন্তু আপনার করোনাকালীন সময় একটা হারিয়ে গেছে। আবার দেখেন, করোনার আগে যখন 2017 সালে যখন আপনার প্রাইম মিনিস্টার ঘোষণা করলেন যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হচ্ছে, তখন কিন্তু আপনার ওনার এক ঘোষণায় আমি দেখেছি, ডেইলি স্টারের একটা রিপোর্ট আছে যে এক ঘোষণায় 17% ডোনার ফান্ড একই সাথে আপনার কমে গেছে। তারপরে আপনার সেটা গ্র্যাজুয়ালি কমতেই ছিল। আবার দেখেন সেটা ধাই করে আবার উঠে গেছে কোথায়, যখনই আপনার এমার্জেন্সি রেসপন্স কক্সবাজার আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো, তখনই আপনার দেখা গেল যে ইউএনএইচসিআর, IOM, ইউনিসেফ, অক্সফাম সব বড় বড় বাংলাদেশ ওয়ার্ল্ডের সব নাম করা আপনার প্রতিষ্ঠানগুলো, ইউএন অর্গানাইজেশনগুলো আপনার সবাই চলে এসছে। এবং শুধু আসেনি, বাংলাদেশ গত 10 বছর যে সমস্ত ফান্ড হারিয়েছিল তার কয়েকশো গুণ আপনার বেশি টাকা আমরা নিয়ে এসেছি। তো কাজেই টাকা এসছে বাংলাদেশে, যেটা আবার ওখানে খরচ হয়ে যাচ্ছে। তো আমরা দিশা এই অপরচুনিটিগুলো ধরতে পারছি কি, আমার ঘাটতি কোথায়? আমার মনে হয় যে দুইজন ভালো লেখালেখি করার লোক, দুইজন এখানে আমাদের প্রতিনিধি আছেন, আমরা আমাদেরকে গাইড করতে পারবেন যে কি করলে আমরা ওখানে ওই লোক সাথে আমরা আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। তাহলে ডোনার ফান্ডে কিন্তু কোনো বিকল্প নাই, নিজে ইনকাম দিয়ে আপনার অনেক কিছু করবেন, সেটা কিন্তু আপনার সবসময় সেই সক্ষমতা থাকে না। কারণ আপনার একটু যদি কোনো রকম ক্রাইসিস হয়, তখন আপনি দেখবেন যে স্টাফদের বেতন দেওয়াই কঠিন হয়ে যায়, বাড়ি ভাড়াগুলো দেওয়াই কঠিন হয়ে যায়, না এখানকার ইউটিলিটিস কস্টগুলোকে মিট আপ করা কঠিন হয়ে যায়। তো কাজেই আমাদের মনে হয় যে দিশার দিক থেকে এরকম অপরচুনিটিগুলো দেখা উচিত, এবং এমার্জেন্সি রেসপন্সের মতো যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেই সমস্ত জায়গাতে কন্ট্রিবিউট করা। কারণ আপনি জানেন যে বাংলাদেশের প্লেনল্যান্ডে আপনার কোনো ফান্ড নেই, থাকলেও খুব নাম করছে, যারা ফান্ড করেন খুবই কম, ওটা আপনি খুঁজে পাবেন, ওটা দিয়ে অফিস বা স্টাফ চালানো খুব মোটেই সম্ভব। তো কাজেই আমার মনে হয় যে আমার পরামর্শ হলো যে আপনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা, অর্থাৎ স্ট্র্যাটেজিক ডিরেকশনগুলো ঠিক করা, প্রথমত স্ট্র্যাটেজিক ইস্যুগুলো কি হবে সেগুলোকে আইডেন্টিফাই করা, তারপরে আমার যে কম্পিটেন্সিগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে আমরা কোথায় যেতে চাই, কোথায় আছি বর্তমানে, এবং আমাদের ফিউচারটা কীরকম দেখতে চাই সেটাও ঠিক হবে। আর এই ধরনের একটা লাইভ ডকুমেন্ট যদি করা যায়, সেটা আমরা প্রতি বছর রিভিউ করতে পারি, যখন আপনার যে বিভিন্ন সিচুয়েশনে অ্যাডাপ্ট করে আপনার সেগুলোকে রিভিউ করার সুযোগ থাকে। তো কাজেই আমি একটা পরামর্শ রাখবো যে আপনার যদি এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ডিরেকশনগুলোকে ফাইন্ড আউট করে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা যায়, তাহলে আমার মনে হয় যে সামনের পথ চলাটা সহজ হবে, এবং ওই ডকুমেন্টই আমাদেরকে গাইড করবে যে আমরা
মানে কোন কোন ধরনের কাজে সম্পৃক্ত হতে পারি, কোন কোন ধরনের কাজ করাটা আমাদের জন্য ফিজিবল, এবং কোন কোন ধরনের কাজ করলে আমরা বহুদিন ধরে আমরা টিকে থাকবো। অনেক অর্গানাইজেশন আপনার তৈরি হয়েছে, অনেক অর্গানাইজেশন হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা টিকতে চাই, আমরা থাকতে চাই, কারণ আমাদের সাথে এখানে হিউজ নাম্বার অফ আপনার স্টাফ মেম্বার, যাদের ফ্যামিলি, যাদের আত্মীয় স্বজন সবাই আপনার এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। একইভাবে হাজার লক্ষ লক্ষ আপনার পরিবার আছে যারা আপনার বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়ে মাইক্রো ক্রেডিট বা বিভিন্ন এন্টারপ্রাইজের সাথে কাজ করে আপনাদের উপর কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হয়ে আছে। তো কাজে সেই দিকগুলোকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার ফিউচার ডিরেকশন বা ফিউচার গোল বা মানে মিশন ভিশন এগুলোকে আপনার নতুন করে চিন্তা করে আবার রিয়েক্ট করতে হবে এবং নতুন চিন্তা ভাবনা। সবাইকে ধন্যবাদ। পরিবার যে জিনিসটা বলছেন ওইটার প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে পারছি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা কোথাও উল্লেখ করছেন নানানভাবে সেটা কিন্তু অর্গানাইজেশনের ভিতরে স্টাফদের মাধ্যমে যারা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট তাদেরকে নিয়েই কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা করতে হবে, কিন্তু সহায়ক লাগবে। এই স্টাফরা প্রতি আইডিয়া হবে কীভাবে প্ল্যানিংটা করবে, কীভাবে স্ট্রেংথগুলো বাইর করবে, কীভাবে উইকনেসগুলো বাইর করবে, আবার রিসোর্সগুলো কী কী আছে, আবার বাইরে থেকে কী কী রিসোর্স বাইরে থেকে কী কী রিসোর্সগুলো আমরা পেতে পারি, এটার জন্য আবার কিছু হেল্পিং হ্যান্ড লাগে। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর এজেন্ডা ছিল আমাদের অর্থবর্ষের আয়। তো আমি একটু এখানে বলি 3 নম্বরে আয় আর 4 নম্বরে হলো আমাদের অডিট। 3 আর 4 অলমোস্ট সেম, কারণ 3টে অডিট করে 4 করা হয়েছে। তাহলে দুটো একসাথে আলোচনা করে বলতে পারি। সেখানে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি। প্রথমে আপনার আমাদের মাইক্রো ক্রেডিটের যে অবস্থাটা প্রথমে এখানে বলা হয়েছে 33 নম্বর পৃষ্ঠায় আসেন। 33 নম্বর পৃষ্ঠায় আমরা যেটা বলেছিলাম যে আমাদের গত বছর মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে আয় হয়েছিল 50,56,56,826 টাকা, 26 টাকা। কিন্তু আমাদের ব্যয় হয়েছিল 4,42,753 টাকা। টোটাল লস হয়েছিল আমাদের গত বছর 4,43,85,927 টাকা। এটা হলো মাইক্রো ফাইন্যান্সের আপনার আয় ব্যয়, মানে মূল জিনিসটা আর কি। আর তারপরে আছে আমাদের এই শিটে আপনারা দেখেন এই আপনার আলোবার প্রোগ্রাম। আলোবার প্রোগ্রামেও ঠিক অনুরোধ 37 পৃষ্ঠায়। সেখানে দেখেন আমাদের ইনকাম আছে আলোবার প্রোগ্রামে 11,50,627 টাকা। আর আপনার এই 38 পৃষ্ঠায় আমাদের এখানে লস আছে প্রায় 1,14,98,398 টাকা। এখানে আলোবার প্রোগ্রামে টোটাল এক্সপেন্ডিচার হলো 1,26,49,025 টাকা। আর আমাদের এটাতে লস হয়েছে 1,14,98,398 টাকা। তারপরে আপনার আসি আমরা আলোবার প্রোগ্রামের পরে আসি এমডিএফ 41 নম্বর পৃষ্ঠায়। 42 নম্বর পৃষ্ঠায় আসি এমডিএফ মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড। সেটাতে আমাদের আয় হয়েছিল আপনার 2 কোটি। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর এজেন্ডা ছিল আমাদের অর্থবর্ষের আয়। তো আমি একটু এখানে বলি 3 নম্বরে আয় আর 4 নম্বরে হলো আমাদের অডিট। 3 আর 4 অলমোস্ট সেম, কারণ 3টে অডিট করে 4 করা হয়েছে। তাহলে দুটো একসাথে আলোচনা করে বলতে পারি। সেখানে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি। প্রথমে আপনার আমাদের মাইক্রো ক্রেডিটের যে অবস্থাটা প্রথমে এখানে বলা হয়েছে 33 নম্বর পৃষ্ঠায় আসেন। 33 নম্বর পৃষ্ঠায় আমরা যেটা বলেছিলাম যে আমাদের গত বছর মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে আয় হয়েছিল 50,56,56,826 টাকা, 26 টাকা। কিন্তু আমাদের ব্যয় হয়েছিল 4,42,753 টাকা। টোটাল লস হয়েছিল আমাদের গত বছর 4,43,85,927 টাকা। এটা হলো মাইক্রো ফাইন্যান্সের
আপনার আয় ব্যয়, মানে মূল জিনিসটা আর কি। আর তারপরে আছে আমাদের এই শীটে আপনারা দেখেন এই আপনার আলোকর প্রোগ্রাম, আলোকর প্রোগ্রামেও ঠিক অনুরোধ 37 পৃষ্ঠায়, সেখানে দেখেন আমাদের ইনকাম আছে আলোকর প্রোগ্রামে 11,50,627 টাকা। আর আপনার এই 38 পৃষ্ঠায় আমাদের এখানে লস আছে প্রায় 1,14,98,398 টাকা। এখানে আলোকর প্রোগ্রামে টোটাল এক্সপেন্ডিচার হলো 1,26,49,025 টাকা। আর আমাদের এটাতে লস হয়েছে 1,14,98,398 টাকা। তারপরে আপনার আসি আমরা আলোকর প্রোগ্রামের পরে আসি এমডিএফএল 41 নম্বর পৃষ্ঠায়, 42 নম্বর পৃষ্ঠায় আসি মাইক্রোগেটি এমডিএফএল মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড। সেটাতে আমাদের এই আয় হয়েছিল আপনার 2,61,32,485 টাকা। আর এখানে ব্যয় হয়েছে আপনার 4,26,75,953। এখানে বেশি ব্যয় হয়েছে 1,65,43,468 টাকা। তারপরে আমাদের পরের প্রজেক্ট হলো আমাদের ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেটা আসে আমরা এই 45 পৃষ্ঠায়, 45 পৃষ্ঠায় হলো আমাদের এটাতে 1,06,790 টাকা আয়। আর ব্যয় আছে এখানে আপনার এই 42,11,224 টাকা। সেটাতে আমাদের 41,04,434 টাকা লস আছে। তারপরে আমরা আসি আমাদের ডিআইএসটি, যেটা নাকি দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা 48 পৃষ্ঠায়। 48 পৃষ্ঠায় এটার ইনকাম এক্সপেন্ডিচার আছে, সেখানে আছে 64,97,571 টাকা হলো ইনকাম। আর ব্যয় আছে আপনার 2,08,51,875। টোটাল এখানে অতিরিক্ত ব্যয় আছে 1,43,54,304 টাকা। তারপরে আমরা আসি আপনার দিশা মাতৃভূমি ফ্যাশনের, সেটা হলো আপনার 51 পৃষ্ঠায়। 51 পৃষ্ঠায় আছে আমাদের আয় 6,34,597 টাকা। তার ব্যয় আছে এখানে আপনার 1,43,11,263 টাকা। সেটা আমাদের ব্যয় বেশি হয়েছে 1,36,76,606 টাকা। তারপরে আমরা আসি মাধ্যমিক ফ্যাশনের পরে দিশা ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টারে আমরা আপনার এটা 55 পৃষ্ঠায় 55 পেজ নাম্বার ট্রেনিং সেন্টার। সেখানে আছে 60,46,867 টাকা আমাদের ইনকাম। আর এখানে ব্যয় আছে 69,58,998। এখানে অতিরিক্ত ব্যয় আছে 9,12,113 টাকা 31 টাকা। এই আমাদের সকল প্রজেক্টের আয় ব্যয় আপনার এই আমরা প্রেজেন্ট করলাম। তো এগুলার আমাদের কনসোলিডেটেড অডিট রিপোর্ট আছে। টোটাল কনসোলিডেটেড অডিট রিপোর্টে আমাদের আপনার টোটাল সংস্থার লস আছে প্রায় 21 কোটি টাকার মতো লস আছে। সবগুলো যদি আমরা কনসোলিডেশন করি 21 কোটি টাকার মতো লস আছে সব প্রজেক্ট মিলে। তো এটা আশা করতেছি আমরা ধরেন এই বছর যেভাবে আমাদের গ্রোথ আছে সবগুলা প্রজেক্ট, কারণ আমরা এটা গত বছর মাইক্রোক্রেডিট সবগুলা প্রজেক্টেরই করোনার ফুল ইমপ্যাক্ট ছিল গত বছর, এই যে গত অর্থ বছরে। তো গত অর্থ বছরে আমরা এগুলোকে একটু পুনর্গঠন করে ব্যয় কমিয়ে আমরা আগে আসতেছি। এখন কিন্তু আপনার সবগুলাতে ব্যয় কমে গেছে, লস কমে গেছে। মাইক্রোক্রেডিটে আমাদের ইনকাম বাড়তেছে ইনশাআল্লাহ। আমরা নভেম্বর মাসে, গত বছর নভেম্বর মাসে আমাদের
মাইক্রোক্রেডিট প্রোগ্রামের পর্দা ইয়ার নভেম্বর মাসে লস ছিল প্রায় 4 কোটি টাকা, আর এই বছর আমাদের নভেম্বর মাসে পর্দা ইয়ার প্রফিট আছে প্রায় 1 কোটি টাকা। তো এইভাবে আমরা আপনার সবগুলা অন্যান্য প্রজেক্ট এইভাবে আমরা এগিয়ে আসতেছি। আমরা চাচ্ছি যে আর আমরা ভর্তুকি দেবো না, সব প্রজেক্ট তার যা রিসোর্স আছে সেটার মধ্যেই সে আপনার পরিচালনা করবে, আর এবং এটা থেকে আস্তে আস্তে ভবিষ্যতে সে ফান্ড জেনারেট করে আমাদের যেগুলা আমরা লোন দিচ্ছি সেই লোনগুলো আমরা আস্তে আস্তে ফেরত নিয়ে আসবো, এইভাবে পরিকল্পনা। তা আমাদের 4 নাম্বার কিন্তু যেটা আমি উপস্থাপন করলাম 3 নাম্বারে, 4 নাম্বার কিন্তু একই ওইটুকু, তাহলে আমরা 3 এবং 4 এগুলো অনুমোদন হিসাবে ধরে নিয়ে আগাইতে পারি। দিশার সাস্টেনেবিলিটির জন্য এটা বিশাল প্রশ্ন, কিন্তু কারণ আমার 7টা প্রজেক্ট 7টাই লস, এবং কিউমুলেটিভ যেটা আমাদের দিশার সভাপতি নির্বাহী পরিচালক আমাদের উপস্থাপন করলেন যে 21 কোটি টাকা কিউমুলেটিভ লস কিন্তু লস টানে, আরো লস বাড়ায়। একমাত্র মাইক্রো ফাইন্যান্সের নিজস্ব কিছু ইনকাম আছে, তাও যদি এটা এফিসিয়েন্টলি করা যায়, নাহলে এটাও লস। কারণ এখানে আমরা দেখছি যে লাস্ট ইয়ারটা নিঃসন্দেহে কোভিড-19 এর কারণে একটা চ্যালেঞ্জিং ইয়ার গেছে, এবং স্টিল না আমরা এখনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বছর ভালো যাবে এমনটা আশা করা যায় না, যে কোনো মুহূর্তে আবার নতুন কিছু চ্যালেঞ্জের মুখে আমরা পড়তে পারি। তো আসলে এখন আমার মনে হয় এর আগে একজন আমাদের সম্মানিত সদস্য মন্তব্য করছেন যে দিশার যে বয়স, কারণ আমরা হিসাব করলে প্রায় 28 বছর তো একটা পূর্ণ যৌবন প্রাপ্ত একটা মানুষ। এই অবস্থায় যদি সে ঘুরে হাঁটতে শুরু করে, তাইলে কিন্তু তার ভবিষ্যৎ একটা প্রশ্নবোধক। তা আমি মানে বিনীতভাবে এই দিশার অথরিটিকে অনুরোধ করবো যে আসলে আমাদের মনে হয় আরেকটু অধিকতর মনোযোগ সহকারে এই টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে অ্যানালাইসিস করা, এবং সেখানে দিশার সক্ষমতার জায়গাটা আমাদের এক ভাই বলছেন যে স্ট্র্যাটেজিক প্ল্যানের ইস্যুটাও বলছেন যে সেই জায়গাটায় একটু বেশি করে মনোনিবেশ করা। আমরা অনেকগুলো কাজ করছি, কিন্তু আসলে সবগুলো কাজের পিছনে যে অর্থের যোগান দরকার, আর্থিক সক্ষমতা যদি প্রতিষ্ঠানের কমে যায় না থাকে, কারণ এখন অর্থের যোগান 2টা বা 3টা সোর্স, এর মধ্যে 1 নম্বর সোর্স হয়েছে ব্যাংকের সোর্স। পিকেএসএফ কিছু টাকা দেয়, আর আমাদের সম্মানিত গ্রাহক সদস্য যারা, তাদের সঞ্চয়ের টাকা আমরা ব্যবহার করি। যেহেতু কিউমুলেটিভ সারপ্লাসটা এখানে নাই, এটা লসের মধ্যে চলে গেছি আমরা। এক সময় দেখা যাবে যে ব্যাংকগুলো কিন্তু তেলে মাথায় তেল দেয়। ব্যাংক যখন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবস্থা যদি কোনো কারণে মানে আরো দুর্বল হতে থাকে, তাহলে কিন্তু এক সময় ব্যাংক ফান্ড বন্ধ করে দিবে। ব্যাংক ফান্ড বন্ধ করে দিলে কিন্তু তখন আরো বিপদে পড়ে যাবে। এখন যেটুকু ফাইন্যান্সিয়াল ফ্লো আছে, এই ফ্লোটা কিন্তু আর থাকবে না। তখন ব্যাংক ক্লোজ করতে চাইবে, সে নতুন করে অর্থ দিবে না, তখন আরো সংকুচিত হয়ে যাবে, এবং ইনকামের জায়গাটা আরো ছোট হয়ে যাবে। এই জায়গাটা আমি মনে করি যে একটু বেশি করে সময় নিয়ে সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে তারা একটু বসে আসলে প্রত্যেকটা প্রজেক্টেরই সোশ্যাল ইম্প্যাক্ট আছে, খুব ভালো কিছু অবদান আমরা রাখতে চাই, কিন্তু আমার সক্ষমতাটাও দেখার দরকার। সেই জায়গাটায় মনে হয় একটু কনসলিডেশন করার দরকার আছে। আর মাইক্রো ফাইন্যান্সের ব্যালেন্স শিটও কিন্তু মানে বলা যায় যে নন প্রোডাক্টিভ অ্যাসেট, যেটা অ্যাসেট ফর্মে লেখা আছে কিন্তু নন প্রোডাক্টিভ অ্যাসেট, এটা প্রায় 50 কোটি টাকা। এইটা হচ্ছে ডিরেক্ট নন প্রোডাক্টিভ, বিশেষ করে ইন্টার প্রজেক্ট লোন এবং ইন্টার প্রজেক্ট লোনের যে রিসিভেবল ইন্টারেস্ট, এই দুইটা যোগ করলেই প্রায় 47-48 কোটি টাকা হয়ে যায়। পাশাপাশি মাইক্রো ফাইন্যান্সের যেহেতু পার্টটা আমরা পাই নাই, অনেক 2020 মার্চ থেকে 2021 জুন পর্যন্ত আসলে এটা এক ধরনের ঝড়ের মধ্য দিয়ে কাটিয়েছি, সবাই আপনারা জানেন। তো আমরা কিন্তু ছাড়ি নাই, হাল ছাড়ি নাই। আমরা আমাদের ব্যাংকের লাইবিলিটি যথাসময়ে পরিশোধ করেছি, ব্যাংক থেকে টাকা যথাসময়ে প্রয়োজন যতটুকু আমরা চেষ্টা করে পারছি আমরা নিয়ে আমরা অব্যাহত রেখেছি আমাদের মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটা। আর অন্যান্য প্রোগ্রামগুলো আমরা অনেকটা সীমিত করে নিয়ে আসছি, যাতে ওই লসটা ওইভাবে না হয়। তো মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের একটা ইন্ডিকেটর আমি একটু বলি, সেটা হলো যে আমরা কিন্তু বর্তমানে একটা ইন্ডিকেটর হলো আমরা যে ঋণ আদায়, সেটাকে আমরা 97% পর্যন্ত উন্নীত করতে পেরেছি। এটা একটা ভালো আমাদের জন্য।
এবং আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের 2000 এই যে গত জুনে আমাদের টোটাল ঋণ স্থিতি ছিল 243 কোটি প্লাস। সেখানে আমাদের লাইবিলিটি ছিল 215 কোটি ব্যাংকের। আর এখন নভেম্বর 30-এ আমাদের ঋণ স্থিতি হলো 274 কোটি প্লাস, আর আমাদের ব্যাংকের লাইবিলিটি হলো 216 কোটি। এই যে একটা গ্যাপ, আমাদের ইন্টারনাল কিছু রিসোর্স তৈরি হচ্ছে, সঞ্চয়, সারপ্লাস এবং আনুষঙ্গিক অন্যান্য এইভাবে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটা আমরা কনফিডেন্ট যে আমরা এটারে ভালোভাবে আগায় নিতে পারবো। এবং অন্যান্য প্রজেক্টগুলোর মধ্যেও কিছু নতুন, যেমন এসডিএফ ডিএসটির সাথে ইনভলভ হয়েছে, এবং আমাদের যে এমডিএফএল এর সাথে একটা ডোনারের একটা সম্পৃক্ততা শুরু হয়েছে অলরেডি। ওরা একটা কনসালটেন্ট নিয়োগ করেছে আমাদের প্রজেক্টটা হেল্প করার জন্য, এবং এটা ফলোড বাই ফান্ডিং রিলেশনশিপ। তো এইভাবে আমরা চেষ্টা করতেছি যে আমাদের টোটাল এই প্রজেক্টগুলোকে আরো ভালোভাবে করার জন্য, খরচটা কমিয়ে আমরা যেন লাভের দিকে যেতে পারি, সাস্টেনেবিলিটির দিকে যেতে পারি। আর আশা করতেছি ইনশাল্লাহ আমাদের ইনকাম এখন আগে যেটা নাকি আমাদের স্যালারি ইনকাম অন্যান্য রেশিওগুলো কম্পারেটিভলি ভালো হয়ে আসতেছে। যেমন এখন আমাদের 35 বা 30% স্যালারি এক্সপেন্স হয় আমাদের টোটাল সার্ভিস চার্জ। এইসব ইন্ডিকেটরে আমরা ধরেন অনেকটাই এগিয়ে আসতেছি। তো আপনারা হতাশ হবেন না, আশা করি যে আমরা চেষ্টা করতেছি আপনারা, এবং আমাদের যে টিম আছে, আমাদের টিমও অত্যন্ত কনফিডেন্ট এবং তাদেরও মনোবল চাঙ্গা আছে, ভালো আছে। এই দুর্যোগের মধ্যেও আমরা এই সময়টা পার হইয়া একটা ভালো সময় আসছি। তা আমরা আশা করি যে ধরেন আগামী যে ইনশাল্লাহ আপনাদেরকে আরো সুন্দর, আরো পজিটিভ এবং আরো সমৃদ্ধ একটা আর্থিক প্রতিবেদন এখানে প্রেজেন্ট করতে পারবো। তা আমরা তাহলে একটু আগাই, কারণ 12টা বেজে গেছে, আমাদের আরো কয়েকটা বাকি রয়ে গেছে। তাহলে আমাদের 3-4 আমরা অনুমোদিত হিসেবে আগাই যাই। তারপরে আছে 5 নাম্বার আমাদের যেটা নাকি বাজেটে আমাদের যে ডিপেন্ডিং অন দা প্রেজেন্ট সিচুয়েশন আমরা একটা আর্থিক আমাদের আয় এবং ব্যয়ের একটা করেছি। 99 পৃষ্ঠা দেখেন আলোচ্য বিষয় 5। সেখানে আমরা প্রথমে আমরা বাজেট হলো এবছরে 924,11,58,876 টাকা। আর টোটাল বাজেট ডান পাশে আমাদের পেমেন্টও আছে এটা, এবং এখানে আমরা যেটা করেছি যে যেই সব ফান্ড আমরা সম্ভাব্য, আমরা একেবারে প্র্যাকটিক্যালি আমরা এটা করেছি যে আমাদের যেসব ফান্ড আমরা পেতে পারি, যেসব ফান্ড আমরা খরচ হবে, এইভাবে ধরে আমরা এই বাজেটটা করেছি। এই বাজেটের মধ্যে 100 পৃষ্ঠা দেখেন, 100 পৃষ্ঠার লাস্ট যে বাজেটে আমাদের এখানে লেখা আছে, আপনার বাজেটের ফিগারগুলো লেখা আছে আপনার প্রথম কলামে, তারপরে রিসিপ্ট, তারপরে আছে পার্সেন্ট অফ অ্যাচিভমেন্ট, তারপরে আছে বাজেটে আমরা এবার ধরেছি 666,87,12,726 টাকা আমাদের ইনকাম হবে। আর আমাদের এক্সপেন্ডিচার হবে 61,86,9,960 টাকা। আমাদের নেট প্রফিট আমরা ধরেছি 5,01,02,766 টাকা, এটা মাইক্রো ফাইন্যান্সে। এইভাবে সবগুলা বাজেট আমরা করেছি, এখানে এটা প্রেজেন্ট করলাম। যে আমরা আশা করতেছি যে এইটা আমরা ওভারকাম 5 কোটি টাকা আমরা ধরেছি, এটা বেশি হবে আরো, আমরা একটু কনজারভেটিভ ওয়েতে ধরেছি যাতে আমরা এগুলো অ্যাচিভ করতে পারি। তারপরে আপনার 101 পৃষ্ঠা আছে ওই যে ডাটা গুলো আছে, যেগুলো নাকি সম্ভাব্য ডাটা, মাইক্রো ক্রেডিট স্ট্যান্ডার্ড ডাটা আমাদের যেটা আছে বর্তমানে ছিল, আমরা যেটা অ্যাচিভ করছি এবং আমরা যেটা প্ল্যান করেছি। এখানে তিনটা 30/6/22 জায়গায় কি হবে এইভাবে আমাদের এখানে করা আছে, এগুলা আপনার উল্লেখ করা আছে। তারপরে 102 পৃষ্ঠায় আছে অপারেশন প্ল্যান, 103 পৃষ্ঠায় আছে অপারেশন প্ল্যান। এই যে ইনকাম এক্সপেন্ডিচারের যে ব্রেকআপ, মান্থলি ব্রেকআপ আছে এখানে। তারপরে আপনার 104 পৃষ্ঠায় আছে যে আমাদের যে বাজেট ছিল সেই বাজেট কেন আমরা অর্জন যেটুকু করেছি কোথাও কোথাও একটু বেশি মাত্রায় ডেভিয়েশন হয়েছে, সেগুলোর আমরা ব্যাখ্যা দিয়েছি। তো এইভাবে আমরা এটা প্রেজেন্ট করেছি। তো এখন আমরা আপনারা যদি এটার উপর কোনো
কিছু থাকে বলার তাইলে আলোচনা করি, আর নাহলে এটা বাজেট পাস ধরে আমরা পরবর্তীতে যেতে পারি আর কি। আরো আমাদের দুটো এজেন্ডা আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলা ইয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আসি এখন 6 নম্বর এজেন্ডা হলো আমাদের গত অর্থ বছরের আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা। আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনার মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি, আমরা 106 নম্বর পৃষ্ঠাতে আছে যে আমরা বর্তমান অবস্থায় 2021 জুনে কি অবস্থায় আছি, তারপরে পরিকল্পনা আছে কি। আমরা এই বছর পরিকল্পনা করেছি যে আমাদের একটা দুইটা বলি আমরা 6 নম্বরে দেখেন 136 নম্বরে আমরা আশা করতেছি আমাদের 329 কোটি টাকা ঋণ দিতে হবে আগামী জুনের মধ্যে। আর এবারে ওই যেটা আগের পৃষ্ঠায় বলছিলাম যে 5 লক্ষ টাকা 5 কোটি টাকা আমাদের সারপ্লাস হবে। আর অনুরূপভাবে কিছু সদস্য বাড়বে 34,000, ঋণী বাড়বে 30,000, এইভাবে আমরা এগুলো প্রেজেন্ট করে তৈরি করেছি। তারপরে আপনি 137টা দেখেন, 137টার আপনার এই নিচে একটা বক্স আছে, সেটাতে আমরা এই গত নভেম্বর পর্যন্ত যে অ্যাকচুয়াল অবস্থাটা আমরা নভেম্বর পর্যন্ত প্রেজেন্ট করেছি। এখানে আমাদের ধরেন আমরা এই মাসে আমরা 11 নম্বর পয়েন্টে দেখেন উদ্ধৃত, আমরা নভেম্বর থেকে 91 লক্ষ টাকা আমাদের উদ্ধৃত হয়েছে ফর দ্য ইয়ার। আর এভাবে আমরা ধরেন এগিয়ে যাচ্ছি, আশা করতেছি আমরা আমাদের এই কর্ম পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো। তারপরে পরবর্তী পৃষ্ঠার সময় এগুলারই অনুপাত বিশ্লেষণ আছে, যেমন আপনার 109 পৃষ্ঠায় সদস্য অনুপাত শাখা, প্রতি শাখায় কতজন সদস্য থাকবে, যে আমাদের বর্তমানে সদস্য আছে 1178 জন করে প্রত্যেক শাখায়, 109 পৃষ্ঠায়। আমরা চাচ্ছি যে এখানে 1515 জন হবে, 360 জন করে বাড়বে। এইভাবে আমাদের এই ডাটাগুলা এখানে চেঞ্জ হবে। আর অন্যান্য প্রোগ্রামেও কি কি কাজ আমরা করব সেগুলোর একটা প্রেজেন্টেশন এখানে আছে আর কি। মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড, মাতৃভূমি ফ্যাশন ট্রেনিং সেন্টার। আর ট্রেনিং সেন্টার এবং ডিএসডি এগুলা আগে যেরকম লস হয়েছে এগুলা লস হবে না, এগুলা ইনশাআল্লাহ সামনের দিকে লাভে থাকতে আশা করতেছি, এবং খুব কমে যাবে আর কি লস আপনার। তো এটা আমার 6 নাম্বার প্রেজেন্টেশন, আমাদের কর্ম পরিকল্পনা। এই ব্যাপারে যদি কিছু কথা থাকে তাহলে আমরা আলোচনা করতে পারি, আর না হয় আমরা 7 নাম্বারে যাব। 7 নাম্বারে আসলে প্ল্যান বাজেট একটা তো একটার সাথে সম্পর্কযুক্ত। প্ল্যানটা আসলে আমি মনে করি যে এই বিগত বছরে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আমাদের ছিল, এই চলতি বছরও একই অ্যাক্টিভিটিস গুলোই আসছে। এখানে আসলে এই প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা করে এগুলো একটু কাটছাট করা বা এগুলোকে একটু রিডিজাইন করা, এই বিষয়টা মনে হয় না। এটা সন্তোষ, এটা গত বছর যেটা আসছে এটা আসছে ফুল ভলিউমে। যেমন ধরো আমাদের আলো ঘরে প্রায় 60 জন স্টাফ ছিল, সেটা আসছে। কিন্তু এই বছর আসছে যেটা আমরা প্রজেক্টগুলোকে ক্লোজ করি নাই, বাট এগুলাকে সীমিত করে রাখছি এবং বিভিন্ন ডিসলোকেট করে দিছি। এখানে যেমন এখন আছে 12 জন স্টাফ, যেমন মাতৃভূমি ফ্যাশনে ধরেন আগে ছিল 35 জন স্টাফ বা 38 জন স্টাফ, এখন আছে 7 জন স্টাফ বা 11 জন স্টাফ। এইভাবে কমাই আমরা করছি, এবং আমরা লাভ ক্ষতির হিসাব করতেছি আগের চেয়ে অনেক বেশি, যে এখানে কোনো ভর্তুকি দেওয়া যাবে না, এটা তুমি তোমার যে ইনকাম এটা দিয়ে তোমাকে চলতে হবে, এটা যত কমই হোক। এবং আমরা কিন্তু কিছু ব্যয় সংকোচন নীতিমালাও করেছিলাম গত বছর, পরে আমরা সেভাবে ব্যয় কমাইছি। এটা ভালো একটা উদ্যোগ। আমি বাজেটের ব্যাপারে যদিও বাজেট পাস, কিন্তু তারপরে একটু কমেন্টস করবো। যেটা গত বছরে দেখছি আমরা বাজেট আয়ের বাজেট অ্যাচিভমেন্ট হয়েছে 92.76%। আচ্ছা, ব্যয়টা হয়েছে কিন্তু 100%। ব্যয় তো বেশি, হ্যাঁ 100 বাবা। হ্যাঁ, তো বাজেটের বেলায় কিন্তু যে কনজারভেটিভ অ্যাকাউন্টিং পলিসি, যেটা সম্ভাব্য আয়কে আয় ধরা যাবে না, সম্ভাব্য ব্যয়কে ব্যয় ধরতে হবে। তো বাজেটে মনে হয় এই জায়গাটা কনসিডার করা হয় নাই, কারণ দুই একটা জায়গায় দেখলাম আয়ের জায়গাটা অনেক প্রসারিত, মানে অনেক সম্প্রসারিত, কিন্তু ব্যয়ের জায়গাটা আবার একটু সংকুচিত। বিশেষ করে এলএলপি খাতে যে ব্যয়, এই ব্যয়টা কিন্তু এই বছর বাড়তে পারে। এলএলপি খাতে আমরা 3 কোটি টাকা ব্যয় করব। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যেন আরো বেশি হতে পারে। তো যাই হোক,
যারা বিশেষ করে মাইক্রো ফাইন্যান্সের প্রোগ্রামটা যেহেতু এখানে ভলিউমে বড়, সার্ভিস চার্জ ইনকামের দিকে আরেকটু বেশি নজর দিতে হবে। কারণ অল্টারনেটিভ ইনকাম তো নাই, একমাত্র সার্ভিস চার্জ ইনকাম। রিকভারি রেটটা ভালো হলে, আদায়ের পরিমাণটা ভালো হলে, এই জায়গাটায় যদি একটু মনিটরিং বাড়ানো হয় তাহলে বাজেটটা অর্জন করা সম্ভব। আর এখানে যে জিনিসটা সেটি দিয়ে দেওয়া হয়েছে 109 পৃষ্ঠায় কতগুলো রেশিও অ্যানালাইসিস দেওয়া হয়েছে, যে টার্গেটটা সেট করা হয়েছে টার্গেটটা খুব একটা স্ট্যান্ডার্ড না। এই জায়গাটাতে মানে ইন্টারনালি বিশেষ করে সংখ্যাগত অর্জনগুলো, প্রোডাক্টিভিটির ইন্ডিকেটরগুলো, এই জায়গাগুলো মনে হয় আরো ভালো করার সুযোগ আছে। কম্পিটিটিভ মার্কেট, কম্পিটিটিভ মার্কেটে আরো যদি ভালো না করতে পারি আমরা, তাহলে আমাদের ওই একটাই প্রশ্ন যে সাস্টেনেবিলিটি জায়গাটায় আমরা কিন্তু অনেকটাই ঝুঁকিতে পড়ে যাব। এই জায়গাটায় অনেকগুলো ইন্ডিকেটর আছে, যেহেতু সময় কম আমি আর আলাদা বললাম না। যারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করে তারা সবাই না, আমরা তোমার যে কনসার্ন এটা আমি অনুধাবন করছি। আমরা কিন্তু এগুলা ইয়ে করছি যে যেটা নাকি আমরা অ্যাচিভ করতে পারবো এরকম একটা ইয়েতে করেছি। কারণ আমাদের যেহেতু গত 2 বছর আমাদের নেগেটিভ ছিল ব্যালেন্স শিট, যার জন্য আমরা পর্যাপ্ত ফান্ড পাবো কিনা এটা নিয়ে আমরা একটু দ্বন্দ্বে আছি। যদি সেরকম পর্যাপ্ত ফান্ড পাই এটা সহজ হবে আর কি। আর এই প্রসঙ্গে আমার শেষ কথা থাকবে, বছর 12 মাস ক্যালেন্ডার তো আমরা উল্টাতে পারবো না, কিন্তু অর্জনটা করতে হবে 9 মাসে। এই স্পিডটা যেন সবার মধ্যে থাকে, কারণ যে কোনো সময় আরেকটা ধাক্কা আসতে পারে। আমি হয়তো 3 মাস কাজের সুযোগ নাও পেতে পারি। আমাদের ফিল্ডে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু বলতে হবে যে ওই দিনে মাসের মধ্যে আমার এই টার্গেট অর্জন করে দিতে হবে বা করতে হবে। যদি সময় আমি স্বাভাবিক কাজ করার সময় পাই, এটা আমার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু ধরে নিতে হবে আমি আরেকটা ধাক্কা খেতে পারি। এই বিষয়টা যেন একটু মাথায় থাকে। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। তাহলে আমরা এরপরের এজেন্ডায় যাই নাকি? আচ্ছা, এরপরের এজেন্ডায় আমাদের একটু ব্যতিক্রমধর্মী এজেন্ডা। এটা বছরে যে এটা হলো ফেব্রুয়ারি মাসের মতো, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ যাদের জন্মদিন তারা যেরকম মানে 3 বছর পর পর জন্মদিন পায়, তো আমাদের 3 বছর পর পর একটা মিটিং করতে হয়, কমিটি করতে হয়। তো বর্তমান এই কমিটি আমাদের এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাবে আগামী 31 তারিখ। তো আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা একজন রিটার্নিং অফিসার নিয়োগ করেছি। উনি এখন এখানে আসবেন, ওনাকে ইনভাইট করা হবে। উনি এসে আমাদের এই নির্বাচনটা কন্ডাক্ট করবেন, করে ওনার কাজ শেষ করার পরে তারপরে আমরা আমাদের নতুন যারা কর্মকর্তা নিয়োগ হবেন এক্সিকিউটিভ কমিটিতে তাদেরকে পরিচয় করাই দেব, এবং আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে আমরা মিটিং শেষ করব। আচ্ছা, আমাদের রিটার্নিং অফিসার জনাব মহিবুল হাসান শানু অ্যাডভোকেট এখন আমাদের মঞ্চে আসছেন এবং উনি নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন। আর এখানে আমাদের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অধিদপ্তরের জনাব মোহাম্মদ জিয়াউর রহমান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উনি উপস্থিত আছেন। তো এখন আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য শামীম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, প্রথমে আমি আমার পরিচয় একবার দেওয়া হয়েছে, তারপর আমার থেকে আমি বলি। আমি মোহাম্মদ মহিবুল হাসান শামীম, আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। দিশাকে ধন্যবাদ জানাই। দিশা বার্ষিক সাধারণ সভায় আজকে আমাকে মহান দায়িত্ব, পরবর্তী 3 বছরের জন্য যে একটি কমিটি হবে, সেই কমিটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনোনীত করার জন্য। আমি রিটার্নিং কর্মকর্তা মনোনীত হবার পর আমি অফিসিয়ালি দিশাকে লিখেছি যে আপনারা আমাকে আপনাদের যেটা গঠনতন্ত্র বা কি বলে কনস্টিটিউশন বলে, গঠনতন্ত্রটা আমাকে দেন, প্রয়োজন ওই পার্টটা যে পার্টটুকু আমার জন্য দরকার। তো সেখানে সেটা আমি পেয়েছি। পাওয়ার পরে দেখা গেল যে এখানে একটি তফসিল ঘোষণার বিষয় আছে। আমি গত 2/12/21 তারিখে আমি একটা দিশাতে এসে একটা তফসিল ঘোষণা করে গিয়েছিলাম, এবং একটা হালনাগাদ ভোটার তালিকাতে আমি প্রতি স্বাক্ষর করে এটা নোটিশ বোর্ডে টানানোর জন্য অনুরোধ করেছিলাম। সকালে এসে আমি খোঁজ দিয়েছি যে এগুলো যথারীতি হয়েছে, এবং
অনেকেই সেটাতে স্বাক্ষর করেছেন তফসিলটাতে, এই কপিও আমার হাতে হস্তগত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মোট ভোটার সংখ্যা হলো 22 জন থেকে আমরা 7 জনের একটি এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করার দায়িত্ব পেয়েছি। আমার তফসিল অনুযায়ী সেখানে মনোনয়নপত্র জমা বা প্যানেল দাখিলের একটা বিষয় আছে, এই গঠনতন্ত্রে আছে। তো আমি বলেছি যে আজকে সকাল 10টার ভিতরে মনোনয়নপত্রের জন্য কেউ যদি এখানে প্রার্থী হতে চান ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো পদের জন্য, অথবা আপনারা যদি কেউ 7 জন মিলে একটা প্যানেল দিতে চান প্যানেল দিতে পারেন। এটা আমি আগে 2 তারিখে এসে ডিক্লেয়ার করে গিয়েছিলাম। আর 10:30 ছিল আমার এই আমি যা পাই প্যানেল আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, আমি সেটা যাচাই বাছাই করব সে আমার ভোটার কিনা, তার চাঁদা পরিশোধ কিনা, আমি যে ভোটার লিস্টটা সই করে গিয়েছি তার সাথে তার নাম এবং ইত্যাদি স্বাক্ষর মিলে কিনা। কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান সেটা সুযোগ ছিল। তারপরে চূড়ান্ত একটা প্রার্থী বা প্যানেল আমরা ঠিক করব। নির্বাচনটা হওয়ার কথা 12টায়, যথারীতি আমরা 12টায় আমি এসেছি। আর আমরা যখন ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম সেখানে যারা কনসার্ন অথরিটি অফ দিস এনজিও সমাজসেবা অধিদপ্তরের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসেছেন, উনি being an observer of this election, our selection. তো যথারীতি আমি একটি মাত্র প্যানেল পেয়েছি। এই প্যানেলের প্রস্তাবক হলেন সৈয়দ ওয়ালিউল ইসলাম। সৈয়দ ওয়ালিউল ইসলাম উনি প্রস্তাবক, উনি আমার এই যে 22 জন ভোটারের একজন। আর সমর্থন করেছেন সেটা জনাব রাজা মোহাম্মদ গোলাম কবির চৌধুরী। যে প্যানেলটা আমি পেয়েছি এই প্যানেলটাতে এভাবে দেওয়া আছে যে জনাব সাইফুল ইসলাম চৌধুরী, উনি আগামী 3 বছরের জন্য চেয়ারম্যান পদে ওনার নাম প্রস্তাব করা হয়েছে। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সেক্রেটারি জেনারেল হিসেবে প্যানেলে প্রস্তাব করা হয়েছে, এবং কাজী নজরুল ইসলাম কোষাধ্যক্ষ। আর এক্সিকিউটিভ যে মেম্বার হবেন কাজী মাসুদ আব্দুল কাদের, মিসেস সালমা বেগম, মিসেস শিরিন সুলতানা, মোহাম্মদ জহিরুল ইসলাম। যেহেতু এখানে অবজারভার এসেছে আর ভোটটা সবার সামনেই হচ্ছে এবং এটা 2 তারিখের তফসিল অনুযায়ী হচ্ছে, আমি একটু অনুরোধ করবো যেহেতু আমাদের অবজারভার আছে, আমি নামগুলো পড়ার সাথে সাথে যদি একটু হাতটা উত্তোলন করতেন তাহলে আমাদের অবজারভার দেখতো যে আপনারা এখানে কে কোথায় বসে আছেন বা অবস্থান করছেন। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, কাজী মাসুদ আব্দুল কাদের, মিসেস সালমা বেগম, মিসেস শিরিন সুলতানা, মোহাম্মদ জহিরুল ইসলাম। জি, এই 7 জনের একটা প্যানেলই পেয়েছি। আর কোনো প্যানেল আমার কাছে আসেনি বা এককভাবে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে আমার কাছে প্রার্থী হননি। সেজন্য দিশার যে গঠনতন্ত্র এর আর্টিকেল 14 অনুযায়ী যে নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ হবে 3 বছর। মেয়াদ শেষ হবার বর্তমান কমিটির 30 দিনের পূর্বে একটা ভোট হবে। সেখানে ভোটের মাধ্যমে হতে পারে, উপস্থিত সদস্যদের হাত উত্তোলনের মাধ্যমেও হতে পারে। তা আমি রিটার্নিং অফিসার হিসেবে আমি হাত উত্তোলনের যে ব্যবস্থাপনাটা কনস্টিটিউশনে আছে আমি এটাতে যাচ্ছি। আমার কাছে হাউজের কাছে প্রশ্ন রাখছি, আমি ভোটে দিচ্ছি আমি যে প্যানেলটা এসেছে আপনারা যে 22 জন আছেন, আমি দেখেছি আপনাদের সিগনেচার শিটে একেবারে খুবই খুশির খবর যে 22 জনই আছেন, 22 জনই আছেন। এখন আপনারা 22 জনে একটু কাইন্ডলি এই যে 7 জনের প্যানেলটা আমি বললাম এবং প্রত্যেকে
হাত উত্তোলনের মাধ্যমে নিজেদের পরিচয় দিলেন। এখন আপনাদের কাছে আমি ভোটে দিচ্ছি এই 7 জনকে আগামী 3 বছরের জন্য, দ্যাট ইজ 22, 23, 24 সালের জন্য আপনারা দিশার পরবর্তী কার্যকরী পরিষদ হিসেবে আপনারা মনোনীত করেছেন কিনা। আপনারা সবাই একটু হাত উত্তোলন করে আমাকে এবং অবজারভারকে দেখাবেন সবাই। এখন আমাদের সমাজসেবা অধিদপ্তর, আমরা কিন্তু দিশা যখন আমরা প্রতিষ্ঠা করি 1994 সালে, তখন থেকে সমাজসেবা অধিদপ্তরের প্রথম রেজিস্ট্রেশন আমরা গ্রহণ করি এবং সমাজসেবা অধিদপ্তরের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জনাব মোহাম্মদ জিয়াউর রহমান এখানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন। সেটা আমাদের একটা ছিল, কমপ্লায়েন্সের ব্যাপার ছিল। তো আমি ওনাকে একদমই একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দিশা সংস্থার কার্যনির্বাহী পরিষদ এবং বোর্ডের বার্ষিক সাধারণ সভা একই সঙ্গে, তাই না স্যার? আমার স্যার আছেন এখানে, ফজলুমান স্যার। আসলে আপনারা জানেন যে উনি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসে দীর্ঘদিন চাকরি করে এখন দিশার সঙ্গে আছেন। আমি আমার পরিচয় বলা হয়েছে, তারপর আমি একটু বলি 1 মিনিটে। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমি সমাজসেবা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার যে এজেন্সিস আছে সেইগুলো দেখাশোনা করি। যে আপনাদের অ্যানুয়াল মিটিং এবং একই সঙ্গে আগামী 3 বছরের জন্য যে কার্যনির্বাহী পরিষদ আপনারা এখানে মনোনীত করলেন, আমি দেখতে পেলাম। আমি আসলে এখানে সমাজসেবা অধিদপ্তরের মনোনীত প্রতিনিধি হিসেবে এসেছি আপনাদের, যেহেতু আপনারা সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে শুরু থেকেই আছেন এবং আজকে যে এখানে যে গঠনতন্ত্রের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো সেটি সমাজসেবা অধিদপ্তর থেকেই অনুমোদিত। আমি এখন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান, উনি অনেকদিন যাবত আমাদের এই পরিষদে, সাধারণ পরিষদে আছেন। তো এখন ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। তারপর আমাদের আজকের মিটিং এর সভাপতি মহোদয় উনি বক্তব্য রেখে আজকে সভা সভাপতি উনি আমাদের, আপনারা জানেন যে মাইক্রোওয়েভ রেগুলেটরি অথরিটি এনজিওদের আমাদেরকে সনদ দিয়েছে এই মাইক্রোওয়েভ পরিচালনার জন্য, এবং মাইক্রোওয়েভ রেগুলেটরি অথরিটি সনদের প্রেক্ষিতে এনজিওগুলো তাদের একটা আইডেন্টিটি খুঁজে পেয়েছে এবং একটা লাইসেন্স পেয়েছে সরকারের। তার আগে কিন্তু অনেক প্রশ্ন ছিল, সমাজসেবার লাইসেন্সে কিন্তু ক্ষুদ্রঋণ কার্যক্রম করার কোনো বিধান ছিল না। মাইক্রোওয়েভ রেগুলেটরি অথরিটি করার পরে আমরা লাইসেন্স প্রাপ্ত একটা প্রতিষ্ঠান, ব্যাংক যেরকম লাইসেন্স দিয়ে ব্যবসা করে, আমরা এরকম লাইসেন্স দিয়ে ক্ষুদ্রঋণ করি। তারই এক প্রতিনিধি এবং পর্যবেক্ষক হিসেবে উনি 1 বছরের জন্য আমাদের সাথে আছেন। আমাদের এই গত কয়েকটা মিটিংয়ে উপস্থিত ছিলেন। উনি আমাদেরকে অনেক পরামর্শ, অনেক গাইডলাইন দিয়ে আমাদের এই কার্যক্রমকে বেগবান করতেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে উনি উপস্থিত আছেন। আজকে শেষ পর্যায়ে ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। আমি মোহাম্মদ কামাল হোসেন, পরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। আমি প্রথমে যে বিষয়টা করতে চাই সেটা হচ্ছে যে আজকে যেহেতু সাধারণ পরিষদের সকল সদস্য এখানে আছে, আমি আসার উদ্দেশ্য সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। আমাদের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদ প্রদানকৃত প্রতিষ্ঠান দেশে প্রায় 750। এই প্রতিষ্ঠানগুলো দেশে কার্যক্রম পরিচালনা করছে। অ্যাকচুয়ালি দেশের যে কোনো প্রতিষ্ঠান যদি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদ তার জন্য হচ্ছে ম্যান্ডেটরি। আমি আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন আপনাদের আজকের যে আলোচনা, দীর্ঘ আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে। আমরা যে বিষয়টা দেখেছি, আজকে এই প্রতিষ্ঠানের বয়স প্রায় 28 বছর। এখন আমি আমাদের খুব সংক্ষেপে আমাদের নতুন নির্বাচিত সভাপতি মহোদয়কে, চেয়ারম্যান মহোদয়কে একটু কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত দিশার সকল সদস্যবৃন্দ, ছিলাম পর্দার ব্যাপারে, এখন একটা পর্দার ব্যাপারে চলে এসেছি। অনেক কঠিন দায়িত্ব মনে হলো কামল ভাইয়ের কথা থেকে আর সন্তোষদার কথা বক্তব্য থেকে। এটা একটা সংগঠন ব্যক্তির ভূমিকা কম, সংগঠন তার নিয়মে নিজস্ব গতিশীলতায় চলবে। কামাল ভাইয়ের মতো লোক আছেন, উনি আশা করতেছি আগামীতে থাকবেন। আর স্যারের মহসিন স্যারের উপদেশ
তো আমরা কখনোই মিস করতে চাই না। আগামীতে আমরা এগিয়ে যাব, কাজ করবো সবাই মিলে, এটাই বড় কথা। এখন আমি একটু আমাদের সভাপতি মহোদয়ের কাছে দেওয়ার আগে বলতেছি যে আমাদের পরবর্তী কার্যক্রম হলো সভাপতি মহোদয় শেষ করবেন মিটিং, আর আমরা যারা নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে এই ফ্লোরের নিচের ফ্লোরে এই বাম পাশে আমাদের ডাইনিং আছে, সেখানে আমরা মধ্যাহ্ন আহার গ্রহণ করবেন। সবাই আহার গ্রহণ করে আপনারা যাবেন। আর নিচে আমাদের বিএসসি ট্রেনিং চলতেছে, সেই ট্রেনিং রুমগুলো দেখে, ট্রেনিং এর যে ট্রেডগুলো দেখে যাবেন। তো সময় একেবারে শেষ, আমি জাস্ট শুধু রিপিট করতে চাই কয়েকটা পয়েন্ট যেটা আমাদের ডিসকাশন থেকে আসছিল। সেটা হলো, একটা আমার কাছে খুব মনে হয়েছে জরুরি, অনলাইন পোর্টাল। ম্যানেজমেন্ট এবং ইসি কমিটির, নতুন ইসি কমিটিতে যারা আছেন, যদি জিনিসটা খেয়াল রাখেন তাহলে হয়তো ভালো হবে আর কি। হসপিটালের কথা অনেকে আলোচনা করেছেন। আমার মনে হয় যে একটা হসপিটাল করার আগে ভাবনা দরকার, কি হবে, কেন হবে, কিভাবে হবে, এবং আলটিমেটলি আবার গলার কাটা যেন না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, সন্তোষ দা তো অনেক কিছু বলেছেন। আমি এখানে শুধু 7টা প্রজেক্টই লস, এই কথাটা আমি আবার রিপিট করতে চাই। তবে আবার আমাদের স্ট্রেংথও আছে, ক্যাপাসিটি আছে, আমরা ওভারকাম করতে পারবো আশা করি। অলি ভাই কিন্তু একটা চমৎকার আইডিয়া দিয়েছেন আমাদের সবার জন্য। আমার মনে হয় যে এটা অত্যন্ত দরকার, সেটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দিশা এখন বেশ বয়স হয়ে গেছে এবং 27-28 বছর, কিন্তু মোটামুটি ভাবে একটা ভালো পরিপক্ক ইয়াং মানুষের বয়স। অতএব স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি আমাদের থাকে তাহলে হয়তো আমরা যত কথা বলছি, আমাদের এই কথাগুলিকে আমরা এটার ভিতরে আনতে পারবো, আমরা ঠিক নির্দেশনা পাবো আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত। আমাদের কি প্রজেক্টে যাওয়া উচিত, নাকি মাইক্রো ক্রেডিটে আরো বেশি গভীরে যাওয়া উচিত, আমাদের আলো ঘরে যাওয়া উচিত, আমাদের মিষ্টিতে যাওয়া উচিত। আমাদের ফোকাসটা হওয়া দরকার আর কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং করলে কিন্তু আমরা ওই এইচডিজির সঙ্গে আমাদের পেশার অনেক কিছু আমরা মিলাতে পারবো। আচ্ছা, আর জিয়াউর রহমান সাহেব আসছেন, ওনাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর কামাল ভাই তো অনেক কথা বলেছেন, কামাল ভাইয়ের সঙ্গে অনেক আগেও কথা হয়েছে, এবং কামাল ভাই কিন্তু কোনো সময় উনি মানে একেবারে মুখ খুলে কখনো বলেন না যে এটা ওভারকাম করা সম্ভব। সম্ভবত এই প্রফেশনে যারা আছেন ওনারা এরকমই পান, কারণ এটা আসলে বলা সম্ভব না। হ্যাঁ, অঙ্ক করে যতটা করা সম্ভব, দেখানো সম্ভব লাভ, কিন্তু আসলে হয়তো বাস্তবায়নের এটা সেই সমস্ত সীমাবদ্ধতা আছে। আমি নতুন কমিটিকে আমাদের পুরনো কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সাইফুল ভাই আমার আগে থেকে পরিচিত, ইফিশিয়েন্ট কমিটি আসছে এবং ওনারা দিশাকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের সকলের সহায়তায়, আশা করি সেটা। আর আমার উপস্থিতি থাকবে, আমি জানি না, মানে যদি দিশার ভলান্টিয়ার হিসাবেও কাজ করতে হয়, শহীদুল্লাহ বা তার টিম যখন ডাকবে আমি আসবো। আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে স্বাধীনতার 50 বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে